নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের শিক্ষক, বাড়ি করিমপুরে। তো আমি রিসেন্ট কিছু ইন্টারভিউ নিচ্ছিলাম আর কি, যারা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীরা নিয়েছি, প্লাস যারা প্রশাসনিক চাকরি পাচ্ছে আর কি, বিশেষ করে ডব্লিউবিসিএস বা এরকম ধরনের চাকরি যে কোনো হতে পারে, ইউপিএসসি যারা যদি পায় কেউ আর কি। তো সেরকম ইন্টারভিউ কিছু নিয়েছি, আরও ভবিষ্যতে নেওয়ার ইচ্ছা আছে আর কি। তো আমার আর একটা ইচ্ছা আর কি যেটা আছে আর কি, যে আমি যে এলাকায় বাস করি আর কি, সেই এলাকায় যে স্কুলগুলো আছে আর কি, তো স্কুলগুলোর বর্তমান পরিস্থিতি কেমন, সেখানকার পরিকাঠামো কেমন আর কি, সেখানকার রেজাল্ট কেমন হয়েছে আর কি, বা সেই সমস্ত বিশেষ করে প্রধান শিক্ষকদের ভীষণটা কী আছে স্কুলকে নিয়ে, স্বপ্ন তো প্রত্যেকেরই আছে আর কি, স্কুলটাকে একটা ভালো জায়গায় দাঁড় করানো। আর যদিও নম্বরে সেরকম বাস্তবিক হয়তো গুরুত্ব নেই আর কি, তবুও মেধা তালিকা যদি করিমপুরের কোনো কোনো স্কুল থাকে, যেহেতু সরকার বের করছে মেধা তালিকা, যেমন আইসিএসসি বোর্ড এবার বের করেনি, যদি করিমপুর কোনো স্কুল থাকে সেই সব নিয়েই ভিডিও। তো আমার সঙ্গে আছে শ্রদ্ধেয় আমারও স্যার রজত কুমার সরকার, জগন্নাথ হাই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক। তো স্যারের আমি একটু কর্মজীবনটা জানবো আর কি, কারণ আমি এই কারণে বলছি যে স্যার যখন বিএন হাই স্কুলে ছিল আর কি, তো সেই সময়কার মানে হয় বাইরের ছেলেপিলে হয় জগন্নাথে সায়েন্স পড়তো, আর তা না হলে বিএনএ পড়তো আর কি। তো সেই অনেক ছাত্র স্যারের কিন্তু এখন আমি যে এলাকায় চাকরি করি ডোমকল থানার বিভিন্ন স্কুলে কিন্তু সেই স্কুলের ছাত্র যারা স্যারকে স্যার হিসেবে পেয়েছিল আর কি, শিক্ষকতা করছে। তাদের মুখে বিভিন্ন মিটিংয়ে বা যখন কোনো যায় একসঙ্গে কোনো প্রোগ্রাম হয় ডোমকল ব্লকের কোনো, তখন তারা বলে যে স্যারের খুব সুনাম করে আর কি, স্যার ভালো বলে, যেরকম স্যারের একটা সুনাম তো আছেই আর কি। তো সেটাই, তো স্যারের যদি কর্মজীবনটা যদি একটু বলা হয়, এটা আমি মানে আমার সত্যি কথা আমি যেটা শুনেছি শেয়ার করলো আপনার সাথে আর কি, যেটা আমাকে অনেকে বলেছে আর কি। কর্মজীবন শুরু বিএন হাই না, কিন্তু এটা জানতে চাচ্ছি। কর্মজীবনের শুরু আমার শিক্ষকতা দিয়েই, আর সেটা শুরু হচ্ছে মুর্শিদাবাদ জেলাতেই সারগাছির পাশে বলরামপুর হাই স্কুল। বলরামপুর আমি নাম শুনেছি। বলরামপুরে আমি 1 থেকে 1.5 বছর শিক্ষকতা করেছি। মানে আমি পার্মানেন্ট না? পার্মানেন্ট। তখন কি এসএসসি ছিল না নাকি? এসএসসি ছিল। ও, তো ওটা প্রথম, মানে ওটা সালে এসএসসি? ওটা 2 সালে আমি ঢুকেছিলাম। 1 সালের পর 2 সালে সেকেন্ড যে এসএসসি হয়েছিল এখানে 2002 সালে জয়েন করেছিলাম। তারপরে নেক্সট আবার পরীক্ষা দিয়ে আমি চলে আসলাম আরও প্রত্যন্ত গ্রামীণ জায়গা একেবারে, সেটাও আমাদের এই কাছাকাছি ধোড়াদহ ইউনিয়ন স্কুলে আমি এসেছিলাম। হ্যাঁ, ধোড়াদহ ইউনিয়নে 2003 সালের ডিসেম্বর মাস নাগাদ আমি আসি, সহশিক্ষকের পদেই আসি। এখানে বেশ কিছুদিন ছিলাম, 3 সাল থেকে 11 সাল অবধি ছিলাম। তো বেশ কয়েকদিন ছিলেন এখানে। মানে গ্রামীণ ছেলে, একেবারে পিছিয়ে পড়া যে ছেলে, এবং সব থেকে বড় কথা মাইনরিটি বেল্ট। এবং ধোড়াদহ দুটো স্কুল, রজনীকান্ত এবং ইউনিয়ন। তো রজনীকান্তের নামটা একটু বেশি আর কি, তুলনামূলক বেশি। আমি ধোড়াদহ ইউনিয়নে ছিলাম আর কি। তার মাঝে অন্যান্য জায়গায় সুযোগ পাচ্ছিলাম, কিন্তু যাইনি। তখন হেডমাস্টার সোমেন্দু স্যার জোয়ারদার ছিলেন? স্যার আমি যখন প্রথম জয়েন করি তখন সুভাষ সাহা, যিনি পরবর্তীতে জয়রামপুরে হেডমাস্টার মশাই উনি ছিলেন। তারপরে সোমেনবাবু আসেন। তো ধোড়াদহ ইউনিয়নে বছর 8 ছিলাম। তারপরে 11 সালে আমি জামশেদপুর বিএনএ ঢুকি। আবার এসএসসি দিয়ে? এসএসসি দিয়ে ঢুকি। 11 সালে জামশেদপুর বিএনএ ঢুকি, এবং ওখানে আমার নিজের স্কুল, একেবারে আমি পড়েওছি আর কি, 5 থেকে 12 সেই স্কুলে ঢুকেছিলাম। এটি হিসেবে ঢুকেছি। 11 সাল থেকে ওখানে ছিলাম 8 বছর। আপনার বাবা কোথায় শিক্ষকতা করতো? বাবাও জামশেদপুর বিএনএ করতো। আর জামশেদপুর বিএনএ এটি থেকে এইচএম এর পদেও কাজ করেছি বছরখানেক। হেডমাস্টার আকস্মিক মৃত্যুতে আপনি দায়িত্ব সামলেছি 17 সালের আগস্ট মাস থেকে দায়িত্ব সামলেছি 19-এর জুলাই পর্যন্ত, এবং তার মাঝে আমি এইচএম এর পদও হোল্ড করতাম তখন। আর 19-এ আমি ওখান থেকে চলে যাই বেতায় প্রধান শিক্ষকের পরীক্ষা দিয়ে আমি ওখানে যাই 19-এর জুলাই মাসে। তারপরে 2022-এ জানুয়ারিতে জগন্নাথে আসি। এই চলছে কর্মজীবন। তো প্রথমত বলি, আমি যে ইন্টারভিউগুলো নিচ্ছিলাম আর কি, বেতাই অঞ্চলের বেশ কিছু ছেলেপেলে নদিয়া জেলায় মেধা তালিকা আছে আর কি, রিক কর্মকার, অঙ্কিতা দাস এরা। তো তখন ওই এলাকায় তো আমি প্রথম চিনতাম না, অঙ্কিতার বাবার সঙ্গে পরিচয় হলো অজয় স্যার আর কি। তো ওদের মুখে কিন্তু স্যারের খুব সুনাম শুনছিলাম, যে ও খুব আক্ষেপ করে যে স্যার চলে গেল বলে, মানে স্যারের একটা সুনাম কিন্তু যেখানে গেছে আর কি, পালসটা বুঝতে হবে আর কি। তো বেশ কিছু লোকের সঙ্গে কথা বললেই বা যারা এখনকার স্থানীয় বা মাস্টারমশাই তারা কিন্তু আপনাকে খুব মিস করে আর কি, বলছিল স্যার খুব ভালো ছিল, এরকম যেরকম হয় একটা নস্টালজিক থাকে আর কি, গল্প হচ্ছিল আর কি, সেরকম আর কি। তো আপনি কি খুব মিস করেন বেতাই স্কুলটার পরিবেশটা? বেতাই বলে না, আমি অ্যাকচুয়ালি সব স্কুলই মিস করি।
আবার সে অর্থে কোনোটাই করি না, কারণ এই যখন যেটাই চলে আসি সেটাতে ডুবে যায় একদম বর্তমানে সেটাই ফোকাস করে, তবে সেটাই এখন হ্যাঁ এটাই এখন নিবেদিত প্রাণ আর কি, সেটা। তবে স্কুল সবগুলোকেই ভালোবেসেছিলাম, সবগুলোর পিছনেই সময় দিতে হয়েছে আমাকে, প্রত্যেকটার পিছনে সময় দিয়েছি বলে ছাত্রছাত্রীদের সান্নিধ্যে যেতে হয়েছে। সে ছাত্র তথাকথিত পড়াশোনায় ভালো হোক বা না হোক। ধরাদের ইউনিয়ন আমি কিন্তু বললাম একদম মাইনরিটি বেল্ট, মানে 98% মাইনরিটি। ওখানে কিন্তু প্রতিটা ঘর প্রতিটা ছাত্র কিন্তু আমার চেনা। সময় দেওয়া বলতে আমিও শিক্ষক হিসেবে বলছি, মানে কিরকম সময়, এটাও জানতে ডিটেলস, কেমন সময় দিতেন আর কি, ক্লাসের বাইরে না ক্লাসে পড়ানো তো ভালো হতো, তার সঙ্গে সঙ্গে কেমন সময় দেওয়া? না, এটা অ্যাকচুয়ালি আমি প্রথম কথা হচ্ছে প্রথম থেকে আমি অফিসে ঢুকতাম, মানে স্কুলের ক্ষেত্রে প্রশাসনিক যে জায়গাটা, এই জায়গায় কাজের মধ্যে আমি প্রথম থেকে ঢুকে পড়তাম। কোনো স্কুলে ধরা স্কুল ছুটি হয়ে যায় 4টে 4:30, আমার প্রধান শিক্ষক যতক্ষণ থাকতেন আমি থাকতাম, মানে অন্যান্য গ্রুপ ডি। নিজস্ব আগ্রহে না কাজ বোঝার জন্য? না কাজই করতাম, আগ্রহে থাকতাম, কাজ করতাম। ফলে কি হতো, এই যে স্কুল ছুটির পর বিভিন্ন অভিভাবকরা কিন্তু আসতো, ফলে অভিভাবকদের সান্নিধ্যে আমি ক্রমশই চলে আসতাম 6টা 6:30 আমার বাজতো, চিরকালই বাজে এরকম। হ্যাঁ, এটা হয়ে আসছে, এটা হয়। তার ফলে একটা মানে তারপরে সবসময় এবার সেই সমস্ত গার্জেন তো আপনাকে চিনতো আর কি, সবাই চিনতো, তার ফলে আপনার একটা প্রভাব একটা সেখানে, এটাই বলছি যে এই বেতায়েতেও তাই সেম একই ঘটনা ঘটেছে আর কি। আমি বেতায়েও সময় দিতাম, সময় দিতাম। তার ফলে এই যে প্রভাবটা এমনি তো হয় না, মানুষ সময় দেওয়া, তারপর তারা প্রচুর সময় দিত, তারা উপকার পেয়েছে বলে আপনার নামটা করছে, সুনামটা করছে, নাহলে তো সে। আমি বেতাই থেকেও আসতাম সন্ধ্যা 6:30 পৌনে 7টায় গাড়ি ধরতাম ওখান থেকে, অনেক সময় এখানে কিন্তু আমি 7:30 পৌনে 8টায় পৌঁছতাম বাড়িতে, এটা হতো। আর একটা জিনিস হচ্ছে অভিভাবকের চাহিদা বলো, ছাত্রের চাহিদা বলো, আমি ঘোরাইনি কাউকে কোনোদিন, প্রয়োজনটা আপ্রাণ মেটানোর চেষ্টা করছি আপনার দিক থেকে যতটা সম্ভব, যতদূর সম্ভব হয়ে যায় সেটা করেছি। আচ্ছা, তারপরে তো এই স্কুলে আসলাম। হ্যাঁ বলো। এই স্কুলে তো অনেক পরিকাঠামোগত অনেক উন্নয়ন দেখলাম চোখের সামনে, পুরাতন বিল্ডিংগুলো ভেঙে নতুন করে আবার করা হলো আর কি, এগুলো তো চলছে, কাজ এখন চলছে আর কি। তো স্কুলের যেটা সমস্যা, যেটা জায়গার সমস্যা একটু আছে আর কি, জায়গার সমস্যা। আর ল্যাবরেটরিগুলো প্রত্যেকটা কি হয়েছে না? না, ল্যাবরেটরি অ্যাকচুয়ালি জগন্নাথ তো পুরনো স্কুল, সে অর্থে ল্যাবরেটরি ছিল না তা না, ছিল সবই। তবে বিল্ডিংয়ের একটা অংশ প্রায় ভগ্নপ্রায় ছিল, যেটা ভেঙেই ফেলতে হয়েছে। এই ভেঙে ফেলার পরে ল্যাবরেটরির একেবারে অভাব দেখা দিল। তখন অস্থায়ীভাবে আমরা ল্যাবরেটরি চালাচ্ছি, কিন্তু সেই ল্যাবরেটরি একটা জগন্নাথ যেহেতু করিমপুরের নয়, মানে নদিয়া জেলার মধ্যে একটা অন্যতম সেরা স্কুল, অন্তত ফলাফলের নিরিখে এবং যদি বলি পরবর্তীকালে বহু ভালো ছেলে বেরিয়েছে, বর্তমানেও বেরোচ্ছে, আমাদের বিশ্বাস আগামী দিনেও বেরোবে। তাহলে ফলাফলের ভিত্তিতে যেখান থেকে খুবই মেধাবী এবং কি বিজ্ঞান বিভাগেরও খুব মেধাবী ছেলে মেয়ে বেরোয়, সেই মানের ল্যাবরেটরি জগন্নাথে নেই। ল্যাবরেটরির পরিকাঠামো খুবই দুর্বল, এইটাই। আর যে উচ্চশিক্ষিত জন্য শিক্ষক অনেক চলে গেছে আর কি, তো এই পরিস্থিতি কেমন আছে উচ্চশিক্ষিতে? শিক্ষক গেছে, আবার শিক্ষক এসেওছে, তবু এখন ভ্যাকান্সি কতজন আছে? 7জন সহ শিক্ষকের পদ এখনো খালি আছে। এগুলো হলেও অনেকটা পরীক্ষা সুবিধা, ক্লাস নেওয়ার সুবিধা, শিক্ষকের অভাবটা আছে, ছাত্র আমাদের প্রচুর। তো এটাই বলছি যে আপনার 5 থেকে 10 পর্যন্ত দেখি 3টে করে সেকশন আছে, 5 থেকে 10 পর্যন্ত 3টে করে সেকশন আছে। আমরা 10-এ কেবল 2টো ইউনিট চালাই, 3টে সেকশন 2টো ইউনিট চালাচ্ছি আর কি, কিন্তু বাকি সবই। তাহলে কিন্তু অনেকটা, কিন্তু অনেকগুলো, মানে পার ক্লাস চালাতে গেলে বেশ কয়েকজন স্যার লাগবে প্রত্যেকটা ইউনিট চালাতে গেলে। মানে একজন টিচার কোনো কারণে ছুটি নিলে সেই ক্লাসটা সামলাতেই আমাদের খুব কষ্ট হয়। আর ছাত্রের উপস্থিতির হার অন্তত আমি যেটুকু দেখি 5 থেকে 9 অবধি সাংঘাতিক ভালো, আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এবার 10-এ উঠে কি মনে হয় যে কেন কমছে আর কি? ছেলেপেলে কি বাইরে একটু বেশি পড়ছে বলে মনে হচ্ছে? বাইরে সময় দিচ্ছে। এখন বর্তমান যে আর্থসামাজিক পরিস্থিতি, মানুষের চাহিদাটা হয়তো একটু অন্যরকম হয়ে গেছে, হয়তো তারা ফিল করছে স্কুলে গেলে সময় নষ্ট হচ্ছে, তাদের আঙ্গিক থেকে, মানে অভিভাবকদের যে দৃষ্টিকোণ, সেরকম একটা দৃষ্টিকোণ ছাত্রদের মস্তিষ্কেও আরোপ হচ্ছে আর কি। তারা ভাবছে স্কুলে গেলে সময় নষ্ট হবে, কিন্তু বেসিক্যালি স্কুলে সময় নষ্ট হওয়ার কথা না। কিন্তু যেমন আমি খুব সহজভাবে একটা কথা বলি, যে স্কুলে আসলে স্কুল মানে 8টা পিরিয়ডের স্কুল, 8টা পিরিয়ড হয়, তাহলে 8টা পিরিয়ডে 8টা বিষয় হয়, না হলেও 6টা বিষয় হয়। তো 6টা বিষয়ের চর্চা একটা দিনে করবে ছাত্র, বিভিন্ন বিষয়ের চর্চা করে। তো সেটা তো একটা ছাত্রের সামগ্রিক উন্নয়নের জন্য সবসময়ের জন্য পজিটিভ।
কারণ তাকে তো বিভিন্ন পরীক্ষায় সফল হতে গিয়েও তাকে তো সব বিষয়গুলো একসঙ্গে মনে রাখতে হয়। তাহলে প্রতিদিন তারা যদি স্কুল আসে, স্কুলের মাস্টারমশাইদের দেওয়া কাজগুলো যদি নিয়মিত করে, তাহলে কিন্তু পারফরমেন্স উন্নত। এবং মাঝে টিফিনও থাকছে, মাঝে একটা ব্রেকও থাকছে আর কি, যেমন এটা না চলছে, মাঝে ব্রেকও থাকছে আর কি। এবং এই অনুপস্থিতির হারটা কিন্তু তথাকথিত ভালো ছেলে যারা, তুমি তো অনেক ইন্টারভিউ নিচ্ছ ইদানিংকালে, আমি দেখছিলাম তোমার ইন্টারভিউ আমি দেখি, বেশ ভালো ভালো ছেলে মেয়েদের ইন্টারভিউ নিয়েছো। কিন্তু বিষয়টা হচ্ছে এটাই সব থেকে খারাপ দিক, অশনি সংকেত বলবো আমি, যে ভালো ছেলেমেয়েরাই বিদ্যালয় বিমুখ, ভালো ছেলেমেয়েরা বিদ্যালয় বিমুখ, এটা কিন্তু খুব, কিন্তু আমি যেটা বুঝি আর কি, আমাদের স্কুল দিয়ে বুঝি, আমি যেটা ফিল করি, ধরেন যে কোনো প্রাইভেট টিউশনে পড়ছে, সে একটা সাবজেক্ট 2 দিন পড়াচ্ছে, হয়তো ইংরাজি 2 দিন পড়াচ্ছে, অঙ্ক, কিন্তু স্কুলে ইংরাজির যে সরকারি নিয়ম অনুসারে 6টা ক্লাস বরাদ্দ থাকে, 6 দিন ক্লাস, ইংরাজি অঙ্ক 6 দিন বরাদ্দ থাকে, তাহলে ওখানে 6টা ক্লাস হচ্ছে, এবং একটা স্কুলে 3 থেকে 5 জন বিষয় শিক্ষক থাকে, বেশ করে ল্যাঙ্গুয়েজে আমাদের স্কুলে 5 জন আছে আর কি, 5 জন শিক্ষক ক্লাস 10 বা 9-এর, কিন্তু 3 জন স্যার 2টো করে ক্লাস নেয়, বা 2 জন স্যার 3টে করে ক্লাস নেয়, প্রয়োজন পড়লে সে যায়। তাহলে সেখানে কিন্তু সে অনেক টিচার পাচ্ছে, 3টে স্যার কিন্তু সে পাচ্ছে, 5টা স্যারই পাচ্ছে, সে প্রয়োজন পাচ্ছে, এবং সে রোজ ইংলিশ ক্লাস হচ্ছে, বা 8 ঘন্টা করে এসছে, এবং দক্ষ স্যার আর কি। সেখানে সে প্রাইভেট 2 দিন যাচ্ছে কিন্তু, এবং এখানে কি একটা যেটা বলে না যে প্রতিযোগিতা, ক্লাসের মধ্যে প্রতিযোগিতাও কিন্তু হচ্ছে। তাহলে একটা স্কুলে যে কারণে স্কুল তৈরি করা হয়েছিল, যে উদ্দেশ্য নেই, সেই উদ্দেশ্যটা কিন্তু আমার মনে হয় কোথাও একটা লঙ্ঘিত হচ্ছে আর কি, যে উদ্দেশ্য। এটা মনে হয় তোমার ওই দৌড় চলছে, একটা ইঁদুর দৌড় চলছে, ইঁদুর দৌড় চলছে বলে অভিভাবকও ভাবছে, ছাত্রও ভাবছে দুপুরবেলায় স্কুলটা যাবো না, ঘুমাবো বাড়িতে, আমার শরীরটাকে একটু রেস্ট দেবো, বিকেলে জোর করে পড়বো, জোর কদমে পড়বো। এখন দেখো টিউশন থাকবে না কেন? নিশ্চয়ই থাকবে। এই গৃহশিক্ষক তো, সে তো রবীন্দ্রনাথের গৃহশিক্ষক ছিল, গৃহশিক্ষক থাকা তো দোষের নয়, থাকবে না কেন? সামর্থ্য অনুযায়ী ছাত্ররা গৃহশিক্ষকের কাছে পাঠ নিয়ে যদি তাদের আরো একটু উন্নত করতে পারে, করুক, স্কুলটাও করুক, আমার এটা স্কুলটা কেন করবে না, এটাই আমার বক্তব্য, স্কুলটা কেন করবে না? আর তুমি দেখো, যদি তুমি হিসেব করে দেখো, আমাদের তো হিসেব করি যে 7টা বিষয়ের যদি তর্কের খাতিরে ধরে নিই যে 7টা বিষয়ে 7টা টিউশন করে যদি নেয় একটা ছাত্র, তাহলে 7 দুগুণে 14টা বেলা হয়। তো 14টা বেলা হলে ঠিক 14টা বেলায় অ্যাডজাস্ট হচ্ছে, কিন্তু দেখো তুমি হিসেব মতন, সকালে 7টা, সন্ধ্যায় 7টা, তাহলে স্কুল টাইম তো ফাঁকা থাকার কথা। তাহলে জানতে হবে যে এরা কিন্তু একটা টিউশনের সঙ্গে নিয়ে কাজ করছে না। আমার মনে হয়, এটা আমার মনে হয় ধারণা আর কি, যে একটা বিষয়ে একাধিক শিক্ষককে এরা গৃহশিক্ষক হিসাবে রাখছে। এটার নেগেটিভ এফেক্ট এখনই না বোঝা গেলেও মারাত্মক নেগেটিভ এফেক্ট আছে, এটা কিন্তু বোঝা যাবে একসময়। তো স্যারের কথা সূত্র ধরে বলি যে এই যে ইঁদুর দৌড়ের প্রতিযোগিতা চলছে নম্বরের জন্য, কিন্তু এটা এইখানে প্রশ্ন যে শেখাটা কতটা, এটাকে সেলফ স্টাডি করে নিজে কতটা শিখছে সেই বিষয়টা, এটা কতটা গুরুত্বপূর্ণ, না সে গৃহশিক্ষকের দ্বারা বা নিজের গৃহশিক্ষক উভয়ের প্রচেষ্টায় সে একটা কিছু মুখস্থ করে প্রাপ্ত অনুশীলন করে, নিয়মিত অনুশীলন করে প্রাপ্ত নম্বর পাচ্ছে আর কি, সেইখানে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? স্যার অনেক অভিজ্ঞ, স্যারের মুখ থেকে শুনবো আর কি, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? দেখো, নম্বর তো পেলে তো শুনলে ভালোই লাগে। আমার স্কুলের ছাত্র ভালো নম্বর পাবে, ভালো পজিশন করবে, আমারও ভালো লাগবে, অভিভাবকদের নিশ্চয়ই ভালো লাগে। এখন বিষয় হচ্ছে যে এটা আমার মনে হয় যে এইভাবে এই ইঁদুর দৌড়ে অংশগ্রহণ করা কিন্তু অর্থহীন, মানে মানসিক স্বাস্থ্যের ছেলেপেলে ক্ষতি, খুব চাপ অনুভব করছে, সাংঘাতিক রকমের ক্ষতি হচ্ছে, সাংঘাতিক। মানে আমার নিজের ছেলেকে দিয়ে বাড়িতে একটু হলেও বুঝছে, এটা ওর কিন্তু একটা, মানে আমি না বললেও কিন্তু ও কিন্তু ইচ্ছা না বললেও পড়বে ও, কেন না, এই কারণে ও সবসময় ভাবছে যে আমি যদি ওর থেকে 2 নাম্বার কম পাই, 3 নাম্বার কম পাই, এটা সহ্য করতে টেনশন করছে কিন্তু বাড়িতে, যদি আমি আমার পজিশন ধরে রাখতে পারবো, তো ওইটা মাকে বলে, মাকে বলে আমি পারবো, আমি বলি তোকে পজিশন তোকে ধরতে হবে না, তোকে 1 থেকে 10 থাক, আর না হলে ছেড়ে দে। লক্ষ্য হয়ে গেছে সবার 100-এ 100 পেতে হবে, একদম 100 পেতে হবে। কিন্তু আমি শিখলাম কতটা, এই জায়গায় ছাত্ররা দাঁড়িয়ে নেই, 5 নাম্বার কম পেলেও হবে। আমার কথাটা হচ্ছে যে এরপরে কর্মজীবনে যাবে এক সময়, কিন্তু কর্মজীবনে যেতে গেলে লড়াই করার যে মানসিকতা, সেই দৃঢ় মানসিকতা তৈরি করতে হবে। তো আমি কিন্তু এগুলো লক্ষ্য করি, এটাকে হান্টিং বলছে, হান্টিং একটা হান্টিং যে এবিলিটি থাকবে। তুমি এটা দেখেছো কিনা জানি, আমি কিন্তু খুব ফলো করি, মানে আমার এলাকা বলে আমি অনেক জায়গায় ঘুরে গার্জেনদের বর্তমান দিনের মেন্টালিটি আমি ফলো করেছি খুব। কিন্তু দেখবে এখন ছেলে মেয়েকে বাবা মা টিউশন পড়তে যায়, ঠিক আছে, টিউশনটাও দিয়ে আসে বাবা মা, লক্ষ্য করে দেখবে, দিয়ে আসে এবং নিয়ে আসে কেন বলো দেখি, কেন জানো কি? এটা জানি না, মানে এটা বাবা মা যেটা চায় যে আমার সন্তান ছেলে মেয়ে এতটুকু পরিশ্রম করে ক্লান্ত না হোক, আমার এটা মনে হয়েছে।
মানে বাবা মা চাইছে যে আমি বাইকে করে আমার মেয়েটিকে বা ছেলেটিকে টিউশনের কাছে দিয়ে আসবো, মানে ছেলেটা বা মেয়েটা যেন ক্লান্ত না হয়। অথচ আগে সাইকেলে করে অনেক দূর পড়তে যেত, অনেক দূর যেত, কিন্তু স্কুলেও যেত। তাহলে ক্লান্তি চাইছে না কেন? ক্লান্তি চাইছে না মানে সে আবার এসে বাড়িতে পড়বে, কারণ তাকে ফার্স্ট হতে হবে, কারণ তাকে সেকেন্ড হতে হবে, কারণ তাকে ওই একটা নির্দিষ্ট এমে পৌঁছতে হবে। এখন দেখো অভিভাবকদেরও আমি দোষই বা দেবো কী করে? দোষ মানে এই যে পরীক্ষা যে ব্যবস্থাটা চলছে না, এই ব্যবস্থাটাই কিন্তু আমাদেরকে এই ইঁদুর দৌড়ে অংশগ্রহণ করাচ্ছে। কেন? দেখো এইচএসে একটা ছেলে বা মেয়ে বিজ্ঞান শাখায় পড়বে, সে বিজ্ঞানটা শিখতে চায়, তার বাধা কোথায় শেখার বলতো? তার বাধাটা হচ্ছে তার মাথার উপরে একটা টোপ আছে, বড় টোপটা হচ্ছে আমাকে ডাক্তারি পেতে হবে। টোপ সে ডাক্তারি পেতে গেলে কী করতে হবে? তাকে নিট পরীক্ষা দিতে হবে। দেখো এভাবে যদি আমরা ভাবতাম, কেন পরীক্ষা দিতে হবে? এই নিট নামক পরীক্ষাটা ভারতবর্ষে থাকার কি প্রয়োজন ছিল? খুব ছিল না কিন্তু। এই পরীক্ষাটা যদি না থাকতো তাহলে কেউ এই ইঁদুর দৌড়ে যেত না, যেত না। কোটায় অনেকে মারাও যেত না আর কি, কোটায় অনেকে মারা যেত না। সুতরাং এই ব্যবস্থার পিছনে সরকারকেও ভাবনা চিন্তা করতে হবে। কোনো প্রয়োজন নেই তো পরীক্ষা, নিট পরীক্ষা দিয়ে তাকে ডাক্তার হতে হবে কেন? এই যে জীবন যুদ্ধে তুমি দেখো এখন বাচ্চারা কবে থেকে পড়ে জানো? টিনটর থেকে পড়ে। হ্যাঁ, তুমি ওটাকে ফান্ডামেন্টাল বেসিক কোর্স বলছে, 7 থেকে পড়াতে শুরু করে। তুমি দেখবে ছোটদের বাচ্চাদের স্কুলগুলো দেখবে, সেখানেও ফার্স্ট নিয়ে লড়াই হয়, অভিভাবকের মধ্যে লড়াই চলছে। আর মানুষ এডুকেশন বলে না, জীবনটা কিন্তু আমার যেটা মনে হয় জীবনটা লম্বা রেস, এটা আমি এভাবে ফিল করি। মানে আমি 100 মিটার দৌড়ে ক্লান্ত হয়ে এবার বসে পড়বো এমনটা তো নয়, আমাকে জীবনটা লম্বা রেস, এটা আমার শৈশব চললো, কৈশোর চললো, জার্নি, তারপরে এডুকেশন। হ্যাঁ, ছাত্রাবস্থায় কঠোর নিয়ম কানুন মেনে চলবে, ছাত্রাবস্থায় পড়াশোনা করবে, সত্যই, কিন্তু পাশাপাশি তাকে শরীরচর্চা করে শরীরটা তৈরি করে। এই জায়গায় বলছি শরীরচর্চা একদমই কমে গেছে। না যদি করে তাহলে ফলটা কি হবে? কর্মজীবনে ব্যর্থ হবে। আজ না হোক আমি বলছি যে কর্মজীবনে এরা ব্যর্থ হবে। কর্মজীবনটা বড় জীবন, আমি দেশের নাগরিক হব, সুনাগরিক, আমার মার্কশিটে প্রচুর নম্বর থাকবে, আর আমি রেজাল্ট ভালো করে ডাক্তারিটা ডিগ্রিটা অর্জন করে ভালো ডাক্তার হতে পারবো এমনটা না কিন্তু। কারণ তখনই আমি ক্লান্ত হয়ে গেছি, যখন আমার সমাজকে কিছু দেওয়ার প্রয়োজন ছিল, সমাজের যখন আমার কাছে চাহিদা, দেশ চাইছে আমার কাছে, ঠিক সেই মুহূর্তে আমার বয়স 25, আমি রণক্লান্ত, আমি যুদ্ধ করে করে ক্লান্ত, আর ঠিক সেই সময় আমার দিতে হতো মানুষকে। সেই জন্য দেখবে দিকে দিকে সরকারি কর্মী বলো বা আমরাই বলি না, আমরাও কিন্তু আমাদেরও অধিকাংশ অনেকজন আছে যারা অবসর কর্মজীবনে গিয়ে। তো কর্মজীবনটা তো জীবনের একটা বিরাট বড় জিনিস, বিরাট অনেকটা পার্ট। একটা শুধু ছাত্র জীবনের সাফল্যই শেষ কথা তা কেন হবে? কারণ ছাত্র জীবনে আমি শরীর তৈরি করিনি, আমি ফ্রিলি চলিনি, মুক্ত মনে পড়িনি, আমি হাসবো, খেলবো, পড়বো, ফিজিক্স শিখবো না কেন, কঠিন সাবজেক্ট তো শিখবো, হেসে খেলে শিখবো। কিন্তু ইঁদুর দৌড়, শুধু এমসিকিউ লাগাতার সলভ করছে ইউটিউবে, ভালো ভালো টিচার আমার খোঁজ করছি, কি লাভ হচ্ছে আমি জানি না। আমি বলছি কর্মজীবনে ব্যর্থ হবে এরা, আজ না হলেও। না, এই খেলার সময়টা পরিষদ যেটা ছিল, যেটা মিশনে দেখুন, নরেন্দ্রপুর মিশনে এখনো হচ্ছে, মহারাজ বলছিলেন যে পরীক্ষার দিনও কিন্তু ওরা খেলবে, কিন্তু আমাদের এখানে যে প্রাইম টাইম খেলা, স্কুল ধরেন 4:30 ছুটি হচ্ছে, তারপরে যে 1 ঘন্টা খেলা, 1 ঘন্টা বেশি হচ্ছে 1 ঘন্টা, কিন্তু সেই 5টা থেকে পড়া থাকছে, ওই প্রাইম টাইমে 5টাতে প্রাইম টাইম পড়া তো নিচ্ছে, পড়া অভিভাবকরাই নিচ্ছে। আমি তোমাকে বললাম যে অভিভাবকরা ছেলে মেয়েকে পৌঁছে দিয়ে আসছে, মানে ক্লান্ত হতে দিচ্ছে না, আর সেই কারণটার জন্যই অভিভাবকরাই চাইছে আমার ছেলে মেয়েটি বিকেলেই টিউশনই নেই, যারা টিউশন পড়াচ্ছে তাদের দোষ দিলাম না, মানে বিকেলেই নেই। এবার এই জায়গায় আমি একটা বলি যে রজতদার ভাই আমাদের সঙ্গে চাকরি করে আর কি, রাজীব, তো আমি ফিরে যাই 96-98 আমরা যখন চাকরি পেলাম, তখন কিন্তু আমি যদি সবাইকে বলছি ফিরে যেতে বলছি, আমরা কিন্তু স্কুল থেকে এসে 1 ঘন্টা ক্রিকেট, ফুটবল যা হোক খেলেছি, এবং সেই খেলাটার ফলে কিন্তু আমাদের কিন্তু কারোই পেশাগত জীবনে প্রবেশ করতে কোনো বাধা হয়নি, তার প্রমাণ দুজনে চাকরি করছি স্কুলে। এখন কেমন হয়ে গেল যে এটা জরুরি, আমি এটা আমার নিজের খুব মাঝে প্রশ্ন। এই তুমি এই লেথার্জি আসে, তো তুমি তো তুমি স্কুলে আছো, আমিও আছি, দেখো আমাদের সহকর্মীদেরই দেখবে, তুমি তোমার সহকর্মীদের দেখবে, সবাই কি প্রাণবন্ত? না, কেন না বলো তো? এই জেনারেশনের শিক্ষকদের দেখবে তুমি, সবাই প্রাণবন্ত, মানে সবাই আমরা ছুটছি, চেষ্টা করছি, ক্লান্ত, সব তো ক্লান্ত, শরীর নেই তো, কারণ মনে হবে যেন ধুকছে সব, দেখবে লক্ষ্য করে। তাহলে প্রাণ নেই আর কি, ছাত্রদেরও নেই, শিক্ষকদেরও নেই। এই লড়াই করার পর তারা যখন কর্মজীবনের তখন অনেকটা তারা ক্লান্ত হয়ে যায়, কর্মজীবনে ক্লান্ত হবে, আমি বলছি তো ক্লান্ত হবে। তার ফলে যে আপনি যেটা সার্ভিসটা দেওয়ার কথা দেশকে বা সমাজকে, সেটা 100% দিতে পারছে না। ওই তুমি 3 ইডিয়টসের চমৎকার টাইপের ছেলে তৈরি করে তো লাভ নেই, দেশের কোনো লাভ নেই। এটা তাই হচ্ছে তো, কেননা আমি যখন ওকে
প্রতিযোগিতামূলক পরীক্ষার সামনে বারবার ফেলে দিচ্ছি, তখন তো ও সবসময় বলবে রেডি করব, মুখস্থ করব, লিখবো, আমি সুন্দর করে ছবি আঁকবো, তাহলে আমাকে নম্বর দেবে। তোমার আমি ইন্টারভিউগুলো দেখি সুন্দর করে ছবি এঁকেছি। আমি কিছু ইন্টারভিউ কন্ট্যাক্ট করছিলাম না একদম, এখন কিন্তু যেই আমি যখন ইন্টারভিউ অ্যাডভান্সটা বাকি আছে, 26 তারিখে অ্যাডভান্স বাকি আছে, আমি কিছু ফোন করলাম যারা, তো তারা বলছে যে আমার ছেলে যে সে অনেক, আমি নাম করছি না আর কি, যারা প্রথম সারি একদম রাজ্যের প্রথম সারি যারা স্টুডেন্ট ডাক্তার দশম যারা আছে, বললো ও কিন্তু এখন প্রচণ্ড যেই অ্যাডভান্সে ব্যস্ত, মানে রাত দিন ও কিন্তু বাবার কথা বলছেন, রাত দিন এমসিকিউ করতে ব্যস্ত আর কি। তো এই প্রতিযোগিতা কিন্তু চলছে আমাদের মধ্যে আর কি। চলছে না, আমি দেখো প্রতিযোগিতায় সবাই অংশগ্রহণ করে ফেলছে, এটা একটা বড় খারাপ জিনিস। মানে মাঝারি মানের ছেলেকেও অভিভাবক ঠেলে দিচ্ছে ওইদিকে, যে তুমি চলো, তার হয়তো পরিশ্রম করার ক্ষমতা বা অন্যদিকে ভালো লাগে, তাহলে অন্যটা ভালো লাগে আর অন্যটা ভালো লাগে। এই অন্যটা কোনটা খুঁজে বের করতে পারছে না, ভাবছে যে এই অ্যাডভান্সই আমাকে বের করতে। এই খুঁজে বেড়াটা কোনো পথ আছে? আমিও কনফিউজ আর কি, খুঁজে বেড়ার কোনো খুঁজে বেরোনোর পথ শিক্ষক শিক্ষিকারা অবশ্যই পারে। প্রথম কথা শোনো, শিক্ষকরা পারে, অভিভাবক বাবা মা পারে, সচেতন বাবা মা নিশ্চয়ই পারবেন না। প্রথম প্রশ্ন হচ্ছে যে মাধ্যমিকের পর সায়েন্স বা আর্টস নেবে, এটা একটা বড় প্রশ্ন অবশ্যই। আর উচ্চ মাধ্যমিকের পর কোন দিকে গেলে তার পক্ষে ভালো হবে? হয়তো আপনি এটা বললেন আর কি যে সবাই নিট দেওয়ার প্রয়োজন নেই, যেটা সেকেন্ড বয় বললো যে সবাই যদি ডাক্তার হয় তো রুগীটাকে হবে, তাহলে সেই রকম জায়গায় দাঁড়িয়ে আমি একটু আপনার কাছে জানতে চাইছি যে মাধ্যমিকের পর কি থাকতে পারে গাইডলাইন, যে সায়েন্স আর্টস নেবে, আপনার কোনো যদি পরামর্শ বা যদি অভিমত থাকে? না, সায়েন্স নেক আর্টস নেক সেটা নয়, যেটা ওর ভালো লাগছে সেই বিষয়টাও পড়বে। আমার কথা হচ্ছে আমি যেটা বলতে চাইছি যে ছাত্র 11 ক্লাসে পড়ছে, সে বিষয় নির্বাচন করেছে, করে সে পড়াশোনা করবে, তার আর অন্য কোনো ইঁদুর দৌড় নেই, আমি এমনটি চাইছি। ওই বিষয়টা সে ভালো করে পড়ুক না, সিলেবাস অনুসারে পড়ুক, ও ঠিক পথ পাবে। ও যদি সত্যিকারের শেখে না, পথই ওকে ডাকবে, পথও খুঁজে পেয়ে যাবে। আর শেখে না বলেই পথ কোন দিকে এটা জানার জন্যই ওকে দ্বারস্থ হতে হয়, তখনই তো ওই মেন্টর রাখতে হয়। খেলোয়াড়রা দেখো না, যখন দিগ্ভ্রান্ত হয় তখন ওই ক্রিকেটের কোচে হয় না, মেন্টর, তখন মেন্টর লাগে। এই মেন্টরটা কার লাগে? মেন্টর মেন্টালি অসুস্থেরই লাগে। এবার মেন্টালি অসুস্থ আমি তো তৈরি করছি, আমি তো আমার ছাত্রদের বলো, অভিভাবক তার ছেলে মেয়েকে এটা করে ফেললে তার মেন্টর লাগবে, পেশাদার লোক লাগবে, তাকে তার মতন স্ট্রাগল করতে যদি দিতাম না, পড়ুক না, সে পথ খুঁজে পাবে, কিংবা পথ তাকে ডাকবে, যে কোনো একটা হবে। এই পড়ার প্রসঙ্গে বলি, এই পড়াটাকে আপনি বলছেন যে সে নিজে সেলফ স্টাডি করুক? না, সেলফ স্টাডি কেন? সে তো স্কুল যাচ্ছে, টিউশন নিয়েছে আর স্টাডি করছে, আর বাকি সময় স্টাডি করছে। স্টাডিটা কিন্তু আনন্দের সঙ্গে স্টাডি হবে, এটা জয়ফুল লার্নিং, যেটা জয়ফুল লার্নিংই করতে হবে। কারণ আমি ম্যাথমেটিক্স ফিজিক্স এগুলো টাফ সাবজেক্ট, অবশ্যই টাফ সাবজেক্ট, চিরকালকারই টাফ সাবজেক্ট। তো সেই টাফ সাবজেক্টগুলো যদি আমি তার সঙ্গে যদি আবার ওই যুদ্ধ লাগাই যে আমাকে কম্পিটিটিভ পরীক্ষা আছে সামনে, ওইটাই সফল হতে হবে, ওইটাই সফল হতে গেলে তো তার জয়ফুল থাকবে না। কিন্তু দেখো, যদি এবার এইটা হচ্ছে যে শেখা থাকলে কিন্তু সফল হয়ে যায়। তুমি অনেককে দেখবে, যেমন তুমি দেখো যে অনেকে অমুক জায়গায় কোচিং নিচ্ছে, অমুক করছে, অনেকগুলো টিউশন নিয়ে যেমন ডাক্তারিটা পেয়েছে বা ইঞ্জিনিয়ারিং অ্যাডভান্সটা পেয়েছে। তুমি এমন ছেলে মেয়েও তুমি তো খুঁজছো, এখন খুঁজছো, তুমি কিন্তু পেয়ে যাবা। এমন ছেলে মেয়েও পাবা হয়তো সে টিউশনের সাহায্যটা পায়নি, বা তার ওই ইউটিউবের থেকেও সে হেল্প পায়নি, তবু সে বেরিয়েছে। তাহলে সেলফ লার্নিং করেও মানুষের পক্ষে সম্ভব। আর বাকি যারা মানে মেন্টরের হেল্প নিয়ে গেল, আমি বলছি মেন্টরের হেল্প নিয়ে এটার কোনো প্রয়োজন ছিল না। তো এই যে ফান্ডামেন্টাল কোর্সগুলো যেগুলো প্রলোভনগুলো বাজারে মার্কেটে চলছে 7-8 থেকে বিভিন্ন, সে যেই অ্যাডভান্স বা নিটের জন্য, তো এর কোনো প্রাসঙ্গিকতা আছে বলে আপনার মনে হয়? আপনার দীর্ঘ শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা আছে? প্রাসঙ্গিকতা নেই এ কথা বলবো না, কারণ দেখো একেবারে না নিলে, একেবারে না দেখলে, না জানলে, জানতে হবে আমাকে, আমি নিই বা না নিই আমাকে জানতে হবে, প্যাটার্নটা জানতে হবে, প্যাটার্ন জানতে হবে যে এটা চলছে। আমি নিই বা না নিই, আমি বলছি না জেলে আমাকে পিছিয়ে পড়তে হবে, আধুনিক সমাজে কি চলছে জানতে হবে তোমার। কিন্তু দেখো, হ্যাঁ তুমি ঠিকই বলছো, 5, 6, 7-এরাও নিচ্ছে এবং ফোন করে, মানে আমি নাম করছি না, অমুক সংস্থা ফোন করে যে আপনার ওরা ফোন নম্বর পোর্টাল থেকে পেয়ে যায়, পোর্টাল থেকে পেয়ে যাচ্ছে, এখন ফোন সবাই পেয়ে যাচ্ছে, কেউ বলছে ফোন করছে যে আপনার ছেলে এই বা আপনার ছেলে দিতে ইচ্ছুক 7-এ আপনার ছেলেকে আমি অঙ্ক শেখাবো, বিজ্ঞান শেখাবো, এমন অঙ্ক বিজ্ঞান 7-এ শেখাবো যে শেষে গিয়ে নিট পাবে। হ্যাঁ, এরকম ফোন হচ্ছে, কিন্তু জানি তো হচ্ছে। 6-7-এ লক্ষ্য একটাই নিট। কেন লক্ষ্য? 6-7 থেকে কি চাইছে? তাহলে চাইছে মানে চরম যুদ্ধ হোক, চরম ক্লান্ত হোক, নিটটা পেয়ে এবার আমি ঘুমাবো, ওটা যেন সাফল্যের চূড়া হয়ে গেল, তাহলে কর্মজীবনে ব্যর্থ হবে। আমি সেই কারণে বলছি। তো অনেক তো পথ আছে, পথ আমি তো বলছি, পথ কিন্তু তৈরি হয়, মানুষ চলতে চলতে পথ তৈরি পায়। পথ এটা আমরা বলি না যে ছোটদের জিজ্ঞেস করা হয় বাচ্চাদেরকে, তুই কি হতে চাস?
সে কি বুঝে বলে বলো? আমরা সবাই বুঝে বলি, বাইরের পরিবেশ দেখে হয়তো আমরা বলছি যে আমার বাড়ির পরিবেশে এটা আসতো, দেখো ছোট বাচ্চা বাড়ির পরিবেশ যেটা সেটা বলে, যার বাড়ির পরিবেশে যেটা আছে। কিন্তু সে জীবনে চলতে চলতে পড়াশোনা করতে করতে সে বোঝে যে এইটা আমার ভালো লাগে, সেই বোঝে। আঁকতে ভালো লাগে সে জন্ম থেকে, কেউ কেউ একেবারে সে ঈশ্বর প্রদত্ত গড গিফটেড সেটা বাদ দিচ্ছে, সে তো জন্ম থেকে আঁকবে। বাকিরা কিন্তু আঁকতে 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 পথ পেয়ে যায় যে না আমার আর্ট অ্যান্ড ক্রাফটের দিকে যাওয়া উচিত, এই পথটা পায়। তো পথটাকে খোঁজার জন্য কিন্তু টিচার তো আমাদের তো এইটাই কাজ, দিশা দেখানো, তাই কিনা? আর উচ্চ মাধ্যমিকের পর যদি হয়, এটা কিন্তু মহাসমুদ্রে পড়ে গেলাম। এই জায়গায় সব থেকে কঠিন জায়গা কিন্তু এটা, মানে আমি মনে করি যে বিষয়ভিত্তিক পছন্দ করা, কোনো প্রফেশনাল কোর্সে যাওয়া, এইটা কিন্তু খুব দ্বিধাগ্রস্ত হয়। মানে এখানে তো সায়েন্স আর্টস একটা দুটোর মধ্যে একটা হলো, আর কিন্তু এখানে কিন্তু অনেকের মানে অপশন অনেক থাকে। সেইখানে কিন্তু আমি দেখি প্রচুর গার্জেন আমার কাউন্সিলিং মানে ফোন করে বা জানতে চায়, উদ্ভ্রান্ত মানে একটা ঘুরে বেড়ায়, পাজেল হয়ে যাচ্ছে আর কি, যে কী করলে ভালো হবে, বা আর সব থেকে বড় কথা কর্মসংস্থান কী হবে আর কি, এই যে এর যুগে কী আসবে। আসলে কেন পাজলটা হওয়ার প্রথম কারণ হচ্ছে নিজেকে চেনে না, এটা আমার মনে হয়। অভিভাবকও সন্তানকে চেনে না, শিক্ষকও ছাত্রকে চিনছে না বা চিনতে চাইছে না। চিনলে দিশা দেখাতে পারত। আর 11-12 ক্লাসে পড়া মানে কিন্তু অনেকটাই বয়স হয়ে যাচ্ছে, আস্তে আস্তে নিজেকে চিনে নিতে হয়। মানে এই চেনাটা যদি একটু ব্যাখ্যা করেন, চেনা কিরকম বলছেন? চেনা মানে এই যে আমি কি জানি আর আমি কি জানি না, আস্তে আস্তে আমাকে কিন্তু বুঝে নিতে হবে। আমি এই জন্য সেলফ স্টাডি দরকার, আর সেলফ লার্নিং দরকার। সেলফ লার্নিংটা, সেলফ স্টাডিটা নেই বলেই এই সমস্যাটা হচ্ছে। আমি তো তৈরি হইনি, আমি প্রচুর নম্বর পেয়েছি, আসলে আমি তৈরি হইনি, তো আমাকে তৈরি করে দিয়েছে। ওইটা বলছি পরনির্ভরশীল হয়ে গেছে। পরনির্ভরশীলটা এতটা হয়ে গেছে বলে আমি আর বুঝতে পারছি না যে কোন ফিল্ডে গেলে আমি সব, আমার যেটা ক্যাপাবিলিটি এটা আমার নিজস্ব, যেটা আমার উদ্দেশ্য হচ্ছে। আমরা কিন্তু আলোচনা করছি, দেখো লিমিটেড ছেলেকে নিয়ে আলোচনা করছি, কিন্তু জানো কিরকম লিমিটেড, বাইরে কিন্তু অনেক ছেলে আছে, এই সব ভালো ভালোগুলোকে নিয়ে আলোচনা করছি, তার নিচের দিকের গুলো আলোচনা করছি না। আমাদের শিক্ষকদের কিন্তু ওইটাকে নিয়ে আরো বেশি দায়িত্ব দরকার আছে, বাকিগুলো যাই হোক। তবু বলি যে যেটা হচ্ছে যে চেনা, এই তুমি আমি বলছিলাম যে আমাকে অন্যজন তৈরি করে দিয়েছে পরীক্ষার জন্য, এই বড় সাংঘাতিক জিনিস। কিন্তু মানে আমি যাব পরীক্ষা দিতে, তৈরি করেছে আর 3 জন মাস্টারমশাই মিলে। মাস্টারমশাই প্রশ্নপত্র রেডি করেছে, মাস্টারমশাই আমাকে অনেকবার পরীক্ষা নিয়েছে, মাস্টারমশাইয়ের টেনশন। এবং আমরা কিন্তু তুমি দেখবে এখনকার দিনে, আগে এটা দেখতাম না আমরা, আমাদের সময় দেখিনি, এখন বিভিন্ন এক্সাম হলে দেখবে অনেক মাস্টারমশাই বাইরে দাঁড়িয়ে থাকে, দেখবে লক্ষ্য করে, খেয়াল করে দেখবে। কারণ মাস্টারমশাইরা চিন্তাগ্রস্ত, ফুল মার্কস পেলো কিনা, পেলো মাস্টারমশাই চাইবে ছাত্র ভালো হোক, কিন্তু মাস্টারমশাইরাই তৈরি করে দিয়েছে। এই তৈরি করে দিতে 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 ওকে অক্ষম বানিয়ে ফেলেছে, ও কিন্তু অক্ষম হয়ে গেছে, ফলে ও চিনতে পারছে না। কিন্তু আমি যেটা চাইছি, আমরা অনেকেই যেটা চাইছি, এটা কেন হবে? ছাত্রকে এমন একটা জায়গায় স্কুল শিক্ষা আমরা শেষ করে দেব, সে যদি কারোর মাধ্যমিক স্কুল হয় বা কারোর উচ্চ মাধ্যমিক স্কুল হয়, অন্তত মেন্টাল একটা কনফিডেন্স নিয়ে শিখে দেবে। এবার তুমি বলছিলে না যে কোন ফিল্ড যে ফিল্ডেই যাক, অবশ্যই সে নিজেকে চিনবে, চিনে ফিল্ডে যাবে। যদি সেখানে সে তো বলিষ্ঠ একটা মানসিকতা নিয়েই গেছে, দৃঢ় মানসিকতা তার আছে, ফলে সে ফেলিওর হবে না। কিন্তু যারা অন্যের হাতে গড়া, তাদের অনেকেই ফেলিওর হবে। এটা তো আসতে হবে। কিন্তু দেখো সাবজেক্ট কিন্তু ক্রমশ কি হবে, আস্তে আস্তে সংকুচিত হবে। এই মাধ্যমিকে 7টা সাবজেক্ট পড়ছে, উচ্চ মাধ্যমিকে কি 5টা সাবজেক্ট পড়ছে, তারপরে একটা দুটো চলে আসবে। দেখো এই একটা দুটো বড় সাংঘাতিক জিনিস, তাহলে নিজেকে চিনতেই হবে কিন্তু, যে কোন ফিল্ডে আমি সব থেকে ভালো, কোন ফিল্ডে আমি। তুমি ধরো আমার স্কুলে এমন ছেলে থাকে বা আছে, অনেক জায়গায় আছে, দেখবে মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে এত নম্বর পাচ্ছে, কম নম্বর পাওয়া ছেলের মধ্যে অনেক সময় এক্সেপশনাল প্রতিভা থাকে, এক্সেপশনাল কোনো একটা বিষয়ের প্রতি। দেখা গেল যে সে মাত্র 400 পাচ্ছে, কিন্তু প্রতিবার অঙ্কে অ্যাবাভ 90 পায়। তুমি ভাবতে পারবে না, এ কিন্তু শেষমেশ গোল দিয়ে দিতে পারে, দারুণ জায়গায় চলে যেতে পারে। কিন্তু যে অনেকগুলো বিষয়ে পারদর্শী, এই অনেকগুলো বিষয়ে পারদর্শীর পক্ষে সমস্যা হয়। এটা কিন্তু আমরা কিন্তু চিরকাল দেখে এসেছি, অনেক বিষয়ে পারদর্শী হওয়ার প্রয়োজন নেই, অত ভার্সাটাইল জিনিয়াস আমরা নই। যদি কেউ হয় সে তো গড গিফটেড বললাম। কিন্তু যারা ওয়ান সাইডেড, তাদের সফল হওয়ার চান্স বেশি। দেখবো ওয়ান সাইডেড, তুমি বিখ্যাত মানুষদেরও তুমি তাই দেখবে, এক সাইড আছে আর অনেক সাইড অফ। এই যে অনেক সাইড অফ মানে ওয়ান সাইড ভেরি ভেরি ব্রাইট, ওখানে সম্পূর্ণ সে। হ্যাঁ, আর কিন্তু আমরা কি চাইছি, আমরা তা চাইছি না যে
চাইছি তো যে আমার ছেলেটা টপ হোক। এই টপ হতে গেলে আমাকে 7টা বা 8টা সমস্ত ফিল্ডে আমি চাইছি। তুমি চাইছো যে ছাত্রটি জীবন বিজ্ঞান পরীক্ষাতেও সুন্দর ছবি আঁকবে, ভূগোল পরীক্ষাতেও সুন্দর ছবি আঁকবে, তাই তো? ইংরেজিটাও ভালো করে আসবে। এটা হয় না, সত্যি হয় না। যদি এটা হয়ে থাকে অল্প কিছুদিন হবে, বেশি দিন এটা চলতে পারবে না। এটা কি করে সম্ভব হয়? আর আপনি এটা বলেন যে প্রথম দিকের পেছনের সারির ছেলেগুলো, সেই তাদের কি তাদেরকে কনফিডেন্স গ্রো করাতে হবে। তাদেরকে তো দেখো, তারাও তো জীবনের পথে যাবে, অবশ্যই যাবে। কর্ম মানেই চাকরি নয় না, কর্ম মানে আমি বলছি যে জীবনের যে ক্ষেত্র, আমরা বাকি জীবনটা যে চালাবো, এই জীবন ক্ষেত্রে সে তো দাঁড়িয়ে থাকবে, টিকে থাকবে তো। অবশ্যই টিকে থাকার মতন শক্তি তাকে দিয়েছে, সে মানুষের শক্তি তার স্কুলই করে দিতে পারে, একমাত্র স্কুল পারে, আর কারোর ক্ষমতা নেই। স্কুল পারে, কারণ অনেকের সঙ্গে মিশছে, অনেকের সঙ্গে মিশবে। স্কুলে 5ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়তে পড়তে হোঁচট খেতে 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 জীবনের পথে, স্কুলে যে বন্ধু বান্ধব সে সমস্যা ওখানে মেটা, বাড়ি গিয়ে সলভ করলে হবে না, ওখানে মেটাতে হবে, প্রয়োজন নেই, ওকে ওখানেই মেটাবে, ওই মেটাবে বন্ধুদের সঙ্গে বসে, ওই মেটাবে। যাবে তো, কেউ তো আর্মি যাবে, কেউ ডিফেন্সে যাবে, সমস্ত জায়গাতে নিজেকে তৈরি করে নিয়ে আমরা স্কুল তো তাই করি। স্কুল একটা ছাত্রকে কি করে, তার সর্বাঙ্গীন একটা ডেভেলপমেন্ট করে ছেড়ে দেয়। এটা তো করে না সে তাকে শুধু পরীক্ষায় নম্বর পাওয়ানোর জন্য স্কুল নাকি, তা তো নয়। হ্যাঁ, তার মধ্যে আমার স্কুলে যদি টপ রেজাল্ট হয় সে তো আমার গর্ব হয়, সে তো অভিভাবকেরও গর্ব হবে, শিক্ষকেরও। টপ রেজাল্ট তো মুষ্টিমেয় ছেলে, মুষ্টি তো অনেক ছাত্র থাকছে, সে কখনো হতে পারে টপ মোস্টটা, কখনো হয় কখনো হয় না। আমি দাবি করলেই তো আমার হবে না, এটা হবে না। দাবি করলেও হবে না যে আমি করিমপুর জগন্নাথ থেকে এবার কেন মাধ্যমিকে র্যাঙ্ক হলো না, কি সামনেবার যদি হতো, হলে হবে কোনোবার হবে, কিন্তু দাবি করে তো কিছু করতে পারবো না। কিন্তু এই পেছনের যারা আছে বা আপনি বলেন পার্টিকুলার কোনো বিষয়, সেও কিন্তু জীবনের ক্ষেত্রে অনেক সফল হতে পারে, অনেক সফল হতে পারে, অনেক, সেই সংখ্যাটা অনেক বেশি। হ্যাঁ, হোঁচট খাওয়া মানুষ বেশি সফল হয় জীবনে, হোঁচট খেলেই সফল হয়। হোঁচট না খেলে যেদিন হোঁচট খাবে, এটা বলছে স্ট্রাগল আর কি। তো এই স্ট্রাগলটা জীবনে কতটা গুরুত্বপূর্ণ আপনার মনে হয়? যে বিরাট গুরুত্বপূর্ণ, বলছি তো, স্ট্রাগলই তো ওকে শেখাবে। হোঁচট যদি, যে ফেলিওর, ব্যর্থতার গন্ধ যে পায়নি কোনোদিন, শুধুই সফল যেদিন ব্যর্থ হবে সেদিন তো মুশকিল হয়ে যাবে। এবং আমরাও দেখেছি এই যে অ্যাডজাস্ট করে মানিয়ে নেওয়ার ক্ষমতা, অবজার্ভ করা, মানিয়ে নেওয়ার ক্ষমতা, এটা কিন্তু আমাদের ক্ষেত্রে এই ভোট করতে গিয়েও কিন্তু একটা আমাদের লড়াই করতে হয়, ছোট হলো যে ওখানে গিয়ে ওই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া, সবকিছু পায় না, সমস্ত যে আপনি যা পরিবেশ আপনি পাবেন না, বাড়ির মতো পরিবেশ পাবেন না, সেখানে এই যারা ওই স্ট্রাগলটা করবে তারা কিন্তু এখানে মানিয়ে নেবে, দ্রুত মানিয়ে নেয়, সে কাজটা উঠে চলে আসবে। আর যারা এই স্ট্রাগলটা করে তারা কিন্তু গিয়ে শুধু এক্সকিউজ খোঁজে, এটা নেই, এটা হলো না, এটা। তুমি দেখো, তোমার ছোট ছিল, আমরা ছোট ছিলাম, আমরা তো স্কুলে যেতাম, অনেক সময় দেখা গেল যে অমুক ক্লাসটা অফ গেছে, কোনো কারণে মাস্টারমশাই একটু অসুস্থ, কি মাস্টারমশাই ঘাটতি আছে, তাতে কি হয়েছে, কি যাতে তাদের তো কিছু ক্ষতি হয়নি। কিন্তু এখন দেখবে কি হয়, এখন অভিভাবকরা কি বলে দেবে, তো আপনার স্কুলে পাঠিয়েছিলাম, অমুক ক্লাসটা হয়েছিল, তাহলে আমার ছেলেটা কেন একটা পিরিয়ড বসে থাকবে? কিন্তু আমি এইটা বোঝাতে পারছি না যে বসে থাকাটাও ক্লাস, বসে থাকাটাও শিক্ষা, সেটাও তো কিছুটা করছে, আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করছি যে সেই ক্লাসটায় কোনো টিচারকে পাঠানো, কিন্তু বিশেষ কারণে পেরে উঠলাম না। কিন্তু এটা নয় যে 50 জন ছাত্র একটা ঘরের মধ্যে বসে আছে, হ্যাঁ দুটো মারামারি করেছে দিয়ে কি হয়েছে, সেটাও যে জীবনে চলার পথে শিক্ষা, এইটা বুঝছে না অভিভাবকরাও। মানে এটা কিন্তু খুব খারাপ জিনিস। মানে আগামী দিনে এই যে সন্তানগুলো বড় হচ্ছে, এরা কিরকম হচ্ছে বুঝতে পেরেছো তাহলে? তো আমি যেটা বলি, ধরেন এখন যেরকম বলছে না, হোলিস্টিক এডুকেশন, বডি মাইন্ড স্পিরিটের উপরে যে অনেক প্রাইভেট প্রতিষ্ঠান অ্যাড দেয় যে আমি হোলিস্টিক এডুকেশন দেবো, বডি মাইন্ড স্পিরিচুয়াল এডুকেশন, তো সেরকম সম্ভাবনা কি আমাদের সরকারি স্কুলে সম্ভাবনা আছে, বা সেগুলো তার কোনো তাৎপর্য আছে, গুরুত্ব আছে? গুরুত্ব তো অবশ্যই আছে, সেটা যদি আমার তো স্কুলে তো অবশ্যই দরকার। আমার স্কুলে প্রথম কথা ফিল্ড দরকার। তো আমি যেমন বলছি যে এনে আমি বাচ্চাদেরকে খেলানোর জায়গা তোমার দিতে হবে, আমার জগন্নাথের ক্ষেত্রে খুব সমস্যা, এটা স্কুলটা দূরে আছে আর কি, মাঠটা দূরে আছে, খেলার মাঠ থাকবে, স্কুল সংলগ্ন খেলার মাঠ না হলে খুব সমস্যা। আপনার কি কোনো চিন্তা ভাবনা আছে যে যেটা খুব দরকার, আমার নিজের পার্সোনালি মনে হয় যে মেডিটেশন এবং যোগা একটা ছেলের খুব প্রয়োজন, মানে এই যদি সে 5 মিনিট 10 মিনিট শিখতে পারে আর কি, তাহলে তার মনোযোগ বৃদ্ধি হবে এবং তার অনেকটা হেল্প হবে, আমার নিজের পার্সোনালি মনে হয়। এটা হবে, অবশ্যই হবে। তবে একটা জিনিস শোনো, নর্মাল বৈকালে খেলাধুলো যেটা ছিল রেওয়াজ, সেটা ফিরে আসুক। ফুটবল খেলা, ফুটবল ক্রিকেট খেলবে সিজনাল, যেরকম ফুটবল যখন চলছে, আমি ভাষাটা একটু খারাপই বলছি, মানে ঘটা করে আমাকে প্রাণায়াম করতে হবে। আমি প্রাণায়ামটাকে খারাপ বলি না, আমি অন্যভাবে নেবা না, কিন্তু ওটা তো ভালোই, আমি যোগা করছি, ভালো করছি। বিবেকানন্দ বলেছে ফুটবল খেললে আর কিছু প্রয়োজন হবে না, মানে বিকেলে 1 ঘন্টা যদি মাঠে বল পিটা, একদম বল পিটা, কি বল পিটা, ছুটবে মাঠে বল ধরে, ব্যাস, তাহলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। কেননা ওইটা করলো বলেই তো কিন্তু সন্ধ্যায়
ক্লান্তি আসে, জানো তো। এখন আবার আমি তোমাকে বললাম গার্জেন চাইছে না ছেলে ক্লান্তি আসুক, গার্জেন চাইছে ছেলে না ঘুমিয়ে পড়ুক। তো না ঘুমিয়ে পড়লে কি করতে হবে? না ঘুমিয়ে পড়লে তো বিকালে খেলতে দেওয়া যাবে না, আর খেলতে দিলে তো ঘুম আসবে। জানো আমরা বিকালে খেলতাম, মানে কি খেলতাম বলেই তো সন্ধ্যায় 1-1.5 ঘন্টা, আমার এখনো মনে পড়ে সন্ধ্যাবেলায় বাংলা আর ইংরেজি চিৎকার করে করে 1-1.5 ঘন্টা পড়ে তারপর ঘুমিয়ে যেতাম। তো ঘুমিয়ে যেতাম বলে দারুণ ঘুম হতো, কিন্তু এদের তো সমস্যা, এদের ঘুম আসবে না। তো তুমি দেখো এদের কিন্তু সহজে ঘুমও আসবে না। ঘুমটা আনতে গেলে শারীরিক ক্লান্তি দরকার, মানে পরিশ্রম করলে অটোমেটিক ঘুমটা চলে আসবে। তো সেটাও যে প্রয়োজন, এটা আমরা ছাত্রদেরকে বোঝাতে পারছি না, অভিভাবক বুঝছে না, না বুঝতে চাইছে না। এটা খুব দূরে চলে গেল। আমার খুব আক্ষেপ এটা যে আমরা মাঠ থেকে ফুটবল খেলা ক্রিকেট দূরে চলে গেলাম, ফিজিক্যাল ওখান থেকে আমি খুব বেশি দিন না, মানে আমি যদি 15 বছর তারপরে বলছি, 10-15 বছর আগেও কিন্তু মাঠে ছিলাম আমরা। এই আমি দেখেছি আর কি, গোহাটের মাঠ, এই মার্কেটে এখন বিকালে যদি যাওয়া যায় ছেলে পেলে পাওয়া যাবে না। আর আগে ছেলে ছিল অনেক, খেলারই মানে আমরা সুযোগ পেতাম না। এখন কিন্তু উল্টো, এখন ফাঁকা মাঠ পড়ে থাকছে, ছেলে পেলে আছে না। এইটা 10 বছরের মধ্যে পড়বো, আমি খুব ফিল করি এটা। মানে আমি যদি পেছন থেকে ফিরে যাই, এটা কি মনে হয় কোনো পজিটিভ আমি না, পজিটিভ এই মুহূর্তে পজিটিভ না, কিন্তু এখন এটা তো সন্ধিক্ষণ, ধরো এটা আমাদের মেনে নিতে হবে, কিছু করার নেই, চেষ্টা করতে হবে। কিন্তু এটা মোবাইল এসেছে, তো টেকনোলজি, অত্যাধুনিক টেকনোলজি এসেছে, মানুষ ওই দিকে ঝুঁকছে। এবার ঝুঁকতে এর ক্ষতি না আগে দেখুক মানুষ, ক্ষতিটা হোক, 2-3টে জেনারেশনের সমস্যা আসবে, ক্ষতি হবে, মানুষ আপনা আপনি শিখবে। আবার আমি সেদিন বলে শেখাতে পারবো না, তুমি বলে শেখাতে পারবে না, কেউ কাউকে শেখাতে পারছে না, দেখো শিখছে না। কিন্তু ক্ষতিটা যখন চরম ক্ষতি হবে, এই চরম ক্ষতির জায়গায় এসে শিখবে। হ্যাঁ, কোটা তো একটা এক্সাম্পল, এই দিনের পর দিন যে সুইসাইড হচ্ছে প্রত্যেক বছর, এটা কিন্তু দেখো ইঙ্গিত দিচ্ছে, অ্যাকচুয়ালি ইঙ্গিত দিচ্ছে। আমার এখনো মনে আছে, ওই ডক্টর মনমোহন সিং যখন ভারতের প্রাইম মিনিস্টার ছিলেন, তখন একটা চিন্তা ভাবনা এসেছিল, পরে সেটা হলো না। ওই মানে আজকাল যেমন ধরো IIT ইনস্টিটিউটগুলো আছে, হ্যাঁ, সেই রকম ইনস্টিটিউট তৈরি করার ভাবনা ভারত সরকারের মাথায় এসেছিল। সেটা হচ্ছে তোমার ছিল, ওটা হচ্ছে বলছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট তৈরি হবে। মানে এই যে তুমি বলছিলে যে এইচএস এর পরে, সত্যি তো তাই, কী করবে এইচএস এর পরে, আমি কি করবো, এইচএস এর পরে আমি ডাক্তারি পড়তে গেলাম, 4-5 বছরের কোর্স করলাম, তাই না, ভারতবর্ষের টপ IIT বা যে অ্যাডভান্স বলছো ইঞ্জিনিয়ারিং ফিল্ডগুলো গেলাম, প্রশাসনেও তো অনেকে আসবে, তাহলে প্রশাসনেও যদি আমি প্রথম থেকে পাঠাতে পারতাম, এইরকম একটা ভাবনা সেই আমলে কিন্তু এসেছিল, যে এরকম ইনস্টিটিউট তৈরি হবে, যারা চাইছে যে উচ্চ মাধ্যমিকের পরে প্রশাসনে যাবো, তাহলে প্রশাসনে যেতে গেলেও তাদের মতন পড়াশোনা হবে। তারা 5 ইয়ার্স কোর্স করলো বা 4 ইয়ার্স কোর্স করলো, আমি কথা ভালো প্রস্তাব ছিল, তারপরে বোধ হয়নি, আর আমি জানি না হলো। তো এইটা না হলে কি হচ্ছে বলতো, এইটা না হলেই তো মানুষ পাজল হয়ে যাচ্ছে। মানে সে ভেবে পাচ্ছে না, এই যে বলছিলাম, যেটা তুমি যেটা বলছো, কেরিয়ার কি চুজ করবে, তার জন্য তার জন্য এখন তো এক্সপার্ট মানুষকে নিয়ে আসলেই হবে। তারা তোমাকে কি কেরিয়ারে গেলে তুমি সফল হবে তাও দিচ্ছে, সব মেন্টরের মতো তো হচ্ছে। তারা তো জেনারেল বলছে, ইন্ডিভিজুয়াল ব্যক্তি তো না, ইন্ডিভিজুয়াল তো স্টাডি করছে না, ইন জেনারেল বলছে। আর তুমি ফিল্ডটায় যে যাবে, সে প্রশাসনিক জায়গায় যাক, ইঞ্জিনিয়ারিং ফিল্ডেই যাক, শিক্ষকতার জবই যাক, অন্য কিছুই করুক, বিজনেসই করুক না কেন, সে যেটা করুক, কিন্তু সেটা ঠিকভাবে তো করতে হবে তাকে, তাই না? এখন প্রশাসনে যাচ্ছে কখন, সেও কিন্তু সে একই, দেখো অনেকটা পড়াশোনা করার পরে সে 5-6 বছর সময় লাগছে, সময় লাগছে, তারপরে সে প্রশাসনে যাচ্ছে। এখানে কম্পিটিশন খুব টাফ, কম্পিটিশন খুব টাফ, সব জায়গাতেই কম্পিটিশন টাফ হয়ে গেছে। মানে আমার তো মনে হয় এই পরীক্ষা নামক এই সিস্টেমটা না থেকে, আমাদের বাচ্চা তো অনেক পরীক্ষা দিচ্ছে, সে এইচএস পরীক্ষা দিচ্ছে, এইচএস তো ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক, বায়োলজি সব পরীক্ষা দিচ্ছে, আবার সেখানে ডাক্তারি পরীক্ষা দিচ্ছে, সেখানেও তো অনেকগুলো এন্ট্রান্স দিচ্ছে আর কি। এরকম সিস্টেমটা অনেকদিন আগে কিন্তু একটা সিস্টেম ছিল। আমি ওইটাই ভালো ছিল কি এইটা খারাপ, আমি সে ডিবেটে যাচ্ছি না, কিন্তু এগুলো ভাবনার ব্যাপার আছে। একসময় কিন্তু সিস্টেম ছিল, জানো তো, যে ওই এইচএস রেজাল্টের ভিত্তিতে ডাক্তারি আসবে, একদম প্রথম দিকে ছিল। কিন্তু তুমি দেখো, এক অর্থে ভাবলে, আমি যদি এখনকার এই দৃষ্টিভঙ্গিতে ভাবি, খুব কিন্তু খারাপ তো বলতে পারছি না, কারণ আমি স্টুডেন্টকে অতিরিক্ত চাপ দিচ্ছি না। তাহলে তাকে কি বলছি, তুমি তোমার বিষয়টা আলাদা করে এন্ট্রির জন্য তাকে খাটতে হচ্ছে না, খাটতে হচ্ছে না, মানে ইঁদুর দৌড়তে হচ্ছে না, তার উপরে মানসিক চাপ আসছে না। ফলে আমার যেটা মনে হয়, ওই কোটার মতন জায়গায় গিয়ে সুইসাইডের যে টেন্ডেন্সি, সেটা অনেকটা কমে যাবে। কিন্তু কেন, সে তো একটা বিষয়ই পড়ছে, এবং আহামরি কিছু এমসিকিউ এক্সট্রা সলভ করে সে কি আরো বেশি ফিজিক্স শেখে না, শেখে না, এটা আমরা বিশ্বাস করি না। কেননা দেখো, যা নিটের সিলেবাস, তা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আমাদের এইচএস কাউন্সিলের যে সিলেবাস সেম। তার ফলে একটা ছাত্র, আমি আমার ফিজিক্সটাই বলছি, অন্যান্য সাবজেক্টও দেখেছি তাই, তো সেই সিলেবাসটা নিখুঁতভাবে পড়লে তার কিন্তু প্রয়োজন হওয়ার কথা না, কিন্তু তাকে কেন
অজস্রবার এমসিকিউ টেস্ট, বিভিন্ন রকম টেস্টের সম্মুখীন তাকে হতে হচ্ছে। কেন এই হতে হচ্ছে? তার কারণ অনেক প্রতিযোগী সেখানে ভিড় করবে, তাই যারা প্রশ্নকর্তা তারাও তো হার্ডেস্ট প্রশ্ন খুঁজবে। হ্যাঁ, তাই করছে, কিন্তু প্রশ্ন কঠিন হচ্ছে এখন, করবে তো, করছে, প্রশ্ন আর খুঁজে পাবে না শেষে। কিন্তু আমি বলছি যে এইটা দৌড়, টাপ একটা জায়গায় সবাইকে পৌঁছতে হবে, হুড়োহুড়ি পড়ে গেল, কোনো প্রয়োজন ছিল না। যদি এইভাবে আগেরটাকে যদি আমি ভালো বলি, তর্কের ক্ষেত্রে ভালো বলছি, শুধু এইচএস পরীক্ষায় থাকে, আরে যে ভালো, যারা ভালো রেজাল্ট করবে তারাই চান্স পাবে। কি হয়েছে? ক্ষতি কি হলো? ক্ষতি কি হলো? আমি যদি জানতাম যে না এইচএসের রেজাল্টটা ভালো করলেই আমি ডাক্তারি চান্স পাবো, আমি ইঞ্জিনিয়ারিং চান্স পাবো, তাহলে ক্ষতি কিন্তু হতো না। তাতে আমার ফিজিক্স শিক্ষা, বায়োলজি শিক্ষা কোনোটাতে অভাব পড়তো না। আমি মতন শিখতাম, কেবল আমি রণক্লান্ত হতাম না, এতটা চাপ আমাকে খেতে হতো। আচ্ছা, এবার দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে এআই কাজের ক্ষেত্রে ওরা কতটাই করবে এটা, আর একটা হচ্ছে বিজ্ঞান নিয়ে রিসেন্ট দুটো পেপারে দেখলাম লিখেছে আনন্দবাজার এবং টাইমস অফ ইন্ডিয়া, যে একাদশে বিজ্ঞান নিয়ে পড়ার একটা অনীহা, এবং রিসেন্ট যে খবরটা দেখবেন এই পরীক্ষা দিয়েছে গত বছর মাত্র 14% ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা গত বছর 24-এর হিসাবে সায়েন্স নিয়ে পরীক্ষা দিয়েছে, এবং পাস ফেলও অনেক আছে আর কি। তো এই যে ধরেন ফিজিক্স বা কেমিস্ট্রি বা বায়োলজি নিয়ে পড়ছেন, আমার এটা মনে হয় আর কি, আমি ভিডিও করলাম আজকে, যে পরবর্তীকালে যেমন করিমপুরে আমি বাস করি, এই সমস্ত এলাকায়, প্রান্তিক এলাকায় কিন্তু ফিজিক্সের স্যার কিন্তু নেই, হাতে গোনা। কলেজ যদি করিমপুর কলেজে কেউ ফিজিক্স অনার্স নিয়ে পড়ে, তাকে সেই অনার্স পড়ার কিন্তু স্যার সে করিমপুর হয়তো নাও পেতে পারে, তাকে হয়তো বহরমপুর, কৃষ্ণনগর বা কলকাতায় ছুটতে হতে পারে আর কি। তো যদি তারা সায়েন্স নিয়ে না পড়ে, যদি গবেষণা না করে, আমার তো মনে হচ্ছে 10 থেকে 20 বছর পরে এই ফিজিক্স নামক সাবজেক্টটা পড়ানোর লোক পাওয়া যাবে না। এবার আপনার কি মত স্যার হিসেবে? আমার মনে হচ্ছে, আমি আনন্দবাজার রিপোর্টে দেখেছি 14% ব্যাপারটা আমি দেখেছি, কিন্তু দেখো স্বরূপ, আমার যেটা মনে হয় 14% আগেও ছিল, এর থেকে বেশি সায়েন্স করে পড়লো। এটা লেখে, এই লেখাটা এবার না, এটা আমি বিগত 5 বছর আগের কাগজ খুলেও তুমি দেখবে লিখেছে, বিজ্ঞান নিয়ে পড়ার হার খুব কম। হঠাৎ করে আমার জগন্নাথে এবার এখনো পর্যন্ত এই যে 11 আমি ভর্তি করলাম, এখনো পর্যন্ত সম্ভবত 86 জন ছাত্র। আপনার সিট কতগুলো? 100টা আছে? আমি ধরো 90টা বা 100টাই নেবো, 90টা নেবো ধরো, তো 86টা ছেলে আমার সায়েন্সে ভর্তি হয়েছে। তো কোথায় আগ্রহ কম? কোথায়? আমার তো টোটাল ছাত্রই দেখা গেলো 250 হবে। ওই যে এই 14% বললাম না, এখন বিজ্ঞানটা পড়ার মতন তার ক্যাপাবিলিটি থাকতে হবে। তো 14% বিজ্ঞান মানে সংখ্যা হিসেবে বলছে, কিন্তু না, বিজ্ঞান 14%ই পড়বে। বিজ্ঞান সমস্ত জনগণ তো সবাই তো অঙ্ক বিজ্ঞানটা মাথায় নেয়নি, নিতে পারেনি। 14%ই মাথায় নিতে পারে না। এটা তুমি কলা বিভাগের মানুষ আর কি, হ্যাঁ অন্যভাবে দিলে হবে না। এখন অঙ্কটা সবাই তো মাথায় নিতে পারবে না, যে 99% মানুষই অঙ্কটা মাথায় নিয়ে ফেলবে, তা তো হয় না। 10-12%, 14%ই হবে। ঠিক আছে বলছেন? হ্যাঁ ঠিক না, আমাদের সময় তাই ছিল, এটা এরকমই ছিল। হ্যাঁ, কমেনি, কিচ্ছু কমেনি। আমি জমশেদপুরে পড়েছি, আমার বেশ মনে আছে, তখন আমরা সায়েন্সে 19 জন পড়তাম, 19 জন ভর্তি হয়েছি, 19 জন। তো তখন টোটাল ছাত্র হাতে ছিল 150 জন, যে 150 জনে 19 জন সায়েন্স পড়তাম, তাকে হিসাব করো 15%, 15 জনের 10% হয়। আর এখন জগন্নাথে হয়তো আমি 275টা ছাত্র ভর্তি করবো, 80-86টা ভর্তি, আমি জগন্নাথে দিলাম। তুমি পার্শ্ববর্তী শিকারপুর যাও, জমশেদপুরে একটু কমে যাবে, শিকারপুরে গেলে আরো কমে গেছে, সায়েন্সের ছাত্র নেই। তো এটা তো ছিল এত বেশি সায়েন্স, কিন্তু এই যে জেনারেল লাইন অনেকে পড়তে অনীহা করছে আর কি, তার ফলে কিন্তু শিক্ষকতাটা পেশা একটা। অবশ্যই স্কুল বা কলেজগুলোতে এই যে ফিজিক্স বা ম্যাথ এই সাবজেক্ট পড়ানোর স্যার কমে যাবে বলে মনে হয়, আমার মনে হচ্ছে। আসলে হয়তো এটার অন্য কারণ, শিক্ষক নিয়োগটা এই মুহূর্তে থমকে আছে, এই থমকে থাকার জন্য হয়তো ছেলেগুলো উৎসাহ হারিয়ে ফেলেছে, হয়তো বা এটা মনে হচ্ছে। তারা হয়তো ভাবছে আমি অন্য ফিল্ডে যাই, সেটা ভাবতেই পারে তারা। আবার হয়তো ব্যাক করতে পারে, আবার হয়তো ফিজিক্স নিয়ে পড়তে পারে, আবার সে পূরণ হয়ে যাবে আর কি, আশা করি আর কি। আর এআইটা আপনার কি মনে হয়? এআই নিয়ে আমি কমপ্লিট ধারণা তোমাকে দিতে পারবো না, কেন এখন এআই এখনই আসলো, সেটা আমাদের মানে কর্মজীবনকে কতটা ব্যাহত করবে এটা আমার পক্ষে বলা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই প্রত্যন্ত জায়গায় দাঁড়িয়ে এটা কতটা প্রভাব বিস্তার করবে আর কতটা আমাদের কর্মকে চলতি বাংলায় খেয়ে নেবে, এটা এখনই বলা। আর একটা আমি জানি এখনকার ছেলেমেয়েরা ইউটিউবে অনেক ভিডিও দেখছে আর কি, পড়াশোনার পাশাপাশি দেখছে আর কি। তো সেইটা মানে ফোনের ব্যবহার যদি সে ভালো কাজে লাগায় তাহলে ঠিক আছে। তো এই ইউটিউবের আপনার কি কোনো মানে নিজস্ব মতামত আছে, ইউটিউবের শিক্ষাটা কতটা তার পক্ষে ফলপ্রসূ হচ্ছে? ভালো ভালো টিচার সেখানে শিক্ষা দিচ্ছে, সেটা নিতে পারলে ভালো। আমার মনে হয় অভিভাবককে চুজ করে দিতে হবে, না নিতে পারলে ভালো। কিন্তু এখন দেখো ওদের বয়সটা ভাবতে হবে, ওদের বয়সটা ভাবতে হবে। ওরা কি ওই ইউটিউবে 1 ঘন্টা বায়োলজি ক্লাসটা করছে আদৌ, না 5 ঘন্টা রিলস দেখছে, নাকি সাইডে চলে যাচ্ছে? এটা কিন্তু খুব ভাবনার ব্যাপার আছে। এটা খুব কঠিন, মানে 2-1টা ছেলে মেয়ে পারে, প্রবল অধ্যাবসায়ী, সকল সময়ের জন্য কনসেন্ট্রেট যারা করতে পারে। সবাই কিন্তু সব সময়ের জন্য কনসেন্ট্রেট করতে পারে না।
কাজে এটা সে টিউশন পড়ে, সে স্কুল যায়, প্র্যাকটিক্যাল করে, সে আবার ইউটিউবে ক্লাস করে, একই ক্লাস দ্বিতীয়বার সে করছে। এই এত কিছু করতে হ্যাঁ পেশাটা বেশি আর করতে পারছে বলেও আমার সবাই পারছে না। যদি দেখা যায় সেখানে 100 জন ওই ইউটিউবটা ক্লাস করতে 2 জন হয়তো পারছে, 2 জন অসম্ভব ধৈর্যশীল, সেটা তো প্রদত্ত মানে ব্যতিক্রমী পর্যায়ে পড়ে, ব্যতিক্রমী পর্যায়ে তারা পাচ্ছে, বাকিরা কিন্তু আদৌ বাবা মা হয়তো জানছে পড়ছে, কিন্তু আমার বিশ্বাস হয় না। আচ্ছা, আমার মোটেই বিশ্বাস। আর একটা যেটা আমি ওই আইআইএম এ জোকাতে গেছিলাম, আপনার হয়তো সবাইকে সমস্ত হেডমাস্টার যাবে আর আমাদের স্কুল থেকে আমি গেছিলাম আর কি। তো ওখানে বলছে একটা হাইব্রিড এডুকেশন, যেটা বলছে অফলাইন এবং অনলাইন দুটো একসঙ্গে যদি কেউ, দুটোই চলবে, কিন্তু অফলাইন তো গুরুত্ব ডেফিনেটলি আছে, কারণ নাহলে অনলাইনে ওই ভাইব্রেশনটা আসে না। একটা ফিজিক্যাল মানুষ পড়াচ্ছে, তার একটা যে আলাদা কাছ থেকে সে শুনছে, তার একটা আলাদা ব্যাপার থাকে। তো এই যে হাইব্রিড এডুকেশন, এই ব্যাপারে আপনার কোনো মতামত আছে? হাইব্রিড কোনটা, মানে অফলাইন অনলাইনের মধ্যে বলছো? দুটো মিলে একসাথে, যেটাকে বলছে একসাথে কম্বিনেশন আর কি। কম্বিনেশন দরকার, কিন্তু মোবাইলে খুব শক্ত। মোবাইল তুমি দেখো, অনলাইন স্কুলে যে স্মার্ট বোর্ড, স্কুলে স্মার্ট ক্লাসরুম হচ্ছে বেস্ট, সেটা বেশ, আমি সেটা বলছি আর কি। স্কুলে যে স্মার্ট বোর্ড হচ্ছে, সে স্যারেরা পড়াচ্ছে, ও তার বাইরে সে রিলস দেখতে পাওয়ার সুযোগ পাচ্ছে না, পাচ্ছে না। আর না, একটা ছোট্ট স্ক্রিনের উপরে অত সোজা তুমি একজন টিচার লেকচার দিচ্ছে না, সেটাকে তুমি, আমরা এই বয়সে এসে কতটুকু ধৈর্য রাখতে পারি? পারি, কিন্তু স্কুলে কিন্তু স্মার্ট বোর্ড আমাদের স্কুলে হচ্ছে, কিন্তু এটা মনে হয় বেশি ভালো। সরকার মনে এটাই চাচ্ছে, এইটা দরকার যে স্কুলে স্মার্ট ক্লাসরুম দরকার, স্যারেরা পড়াবে। অনেকটা ওই যেটা বলছিলাম, ছাত্ররা স্কুলে আসতে চাইছে না, এই আসতে না চাওয়ার ব্যাপারটাকেও কিন্তু অনেকটা ওভারকাম করা যাবে। হ্যাঁ, স্মার্ট মানে আমাকে পরিকাঠামো দিতে হবে আর কি। মানে এটাও অস্বীকার করে তো আমার লাভ নেই, আমাকে আরো বেশি পরিকাঠামো দিতে হবে। পরিকাঠামো মানে তাকে সুন্দর ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে হবে, তাহলে আবার স্কুল ফিরবে অনেকটা হবে না। আগে আমরা গেছি বলেই এখন যাবে এমনটাও প্রত্যাশা করলে তো চলবে না, যে আগে আমরা ধুলোমাটি খেলেছি, মেখেছি, খেলেছি। এখন চাইছে না অভিভাবকরা, তাহলে অভিভাবকরা যেমনটি চাইছে আমাকে তেমনটি আস্তে আস্তে শিফট করাতে হবে নিজেকে। ব্যাপারটা এখন কি চাই বলো তো, এখন তো আগে পুকুরে ঝাঁপ মারতো ওই ব্রিজের উপর থেকে দিয়ে সাঁতার শিখতো, আর এখন সুইমিং পুলে সাঁতার শিখতো। তো মানুষ এখন চাইছে সুইমিং পুলে সাঁতার শেখাবো, মানুষ কিন্তু এটা চাইছে। আর ওই পুকুরে ডুব দিয়ে যে সাঁতারটা, ওটা ভাবছে যে কানের মধ্যে নোংরা আবর্জনা ঢুকে যাবে, বাচ্চারা আমার অসুস্থ হয়ে যাবে, এরকম চাইছে। মানে গার্জেন একবারে যে চাইছে না এটাও ভেবো না, কিন্তু কেন দেখো, অনেক অর্থ ব্যয় করে ভালো ভালো স্কুলে কিন্তু ভর্তি করার ঝোঁক আছে। কেন ঝোঁক আছে বলো তো? এই ভালো স্কুল কিন্তু খেলা দিচ্ছে, তো দিচ্ছে না, প্রয়োজন হলে খেলার সরঞ্জাম দিচ্ছে, খেলার স্পেস দিচ্ছে, মাঠ দিচ্ছে, বিখ্যাত খেলোয়াড়কে নিয়ে আসছে, তাহলে অভিভাবক চাইছে, তখন গিয়ে কিন্তু অভিভাবক ওই খেলাটা খেলুক চাইছে। মানে অভিভাবক চাইছে খেলার মাঠটাও হবে ইডেন গার্ডেন আর কি। কিন্তু এইটা চাইছে না, যেটা তোমাকে বলছিলাম, সাঁতার শিখবে সুন্দর পুলে, কিন্তু সাঁতারটা ওই পাটাবুকার ব্রিজ থেকে আমি ছোটবেলায় দেখেছি, বাচ্চা সব ছেলেরা লাফ মারতো, তাতে কানে ঢুকতো, নাকে ঢুকতো, অসুস্থ হতো। এখন বাবা মা চাইছে না, এখন যেটা চাইছে আমাদেরকে সেভাবে ছিল। আমার স্কুলের পরিষেবা ওইটা দিতে হবে, বুঝতে পেরেছ তো? স্কুলেও কোথাও ধুলো নেই, মাটি নেই, সব কংক্রিট হয়ে যাচ্ছে, এবং সুন্দর আমাকে জল দিতে হবে, সুন্দর পরিষেবা দিতে হবে, প্রয়োজনে আমাকে প্রয়োজনে এসি রুম দিতে হবে, ভবিষ্যতে এসি রুম দিতে হবে। বলবে মা বলছে, বাবা বলছে, আমার ছেলেটাকে আমি দুপুরবেলায় কেন পাঠাবো, আপনার স্কুলে গরম খুব, বাড়িতে এসে আপনার স্কুলে গরমে গেছিল বলেই তো বিকালে আমার ছেলেটা অসুস্থ হয়ে গেল, আপনার দোতলায় ক্লাস হচ্ছে। সত্যিই তো তাই। এবার কেন হলো বলে, আমরা কি ক্লাস করিনি? ওই মা কি ক্লাস করেছে, তিনি একসময় গরম খেয়েছেন, এখন আর খেতে দিচ্ছেন না, কেউই কারোর বাচ্চাকে এটা দিচ্ছে না, বলে আমি দেবো কেন, এরকম একটা জায়গা চলে এসেছে। তো আপনার স্কুলে কি স্মার্ট বোর্ড পরিকাঠামো? না, আমি পরিকাঠামো তো মাথার মধ্যে আছি, অবশ্যই চাই। আমাদের স্কুলে 5টা স্মার্ট বোর্ড পেয়েছে আর কি, এদিকে এসছে স্মার্ট বোর্ড এখনো সরকারি লেভেল থেকে এখন আমি পাই কোনো বন্ধ আসেনি, কিন্তু খুব শীঘ্রই আমার দরকার। কিন্তু প্রজেক্টর তো আছে, সেটা আছে, প্রজেক্টর আছে আর কি। আশা করি আস্তে আস্তে আসবে স্মার্ট বোর্ড। আসলে মনে হয় ছেলেমেয়েরা চাচ্ছে আর কি। আমারও কর্মীর অভাব, কর্মী দরকার, শিক্ষকেরও যেমন অভাব আছে, এমনি করণিক বলো বা গ্রুপ ডি বলো, এই পোর্শনে আমার অতিরিক্ত কর্মী না থাকলে তো আমি ওই ব্যবস্থাটা করতে পারি না। মানে আমাকে তো টিচারকেও আমাকে দিতে হবে অনেক কিছু। আমি স্কুল চালাচ্ছি, ধরো টিচার যাবেন ক্লাসে, তিনি তো স্মার্ট ক্লাসরুমে ক্লাস করবেন, তুমি বলে প্রজেক্টর নিয়ে যাবে, তাকে তো আমাকে ব্যবস্থা করে দিতে হবে না। তিনি যদি ক্লাসের টাইমে যদি প্রজেক্টর ফিট করতে শুরু করেন, এবার তাহলে হচ্ছে না। তার মানে আমাকে পরিষেবা একটা বলি, আমি করিমপুরের ব্লকে বা ডোমকল ব্লকে অনেক স্কুলে কিন্তু ভালো ক্লাস হয়, আমি নাম করছি না, অনেক স্কুলে একদম 4:30 পর্যন্ত ক্লাস হয়, এবং সেখানে শিক্ষকের অপ্রতুলতা আছে, এটা বাস্তবকে মানতে হবে। গার্জেনরা সব ভুল বার্তা যায় শিক্ষকের, কিন্তু যদি কেউ একটু ভিতরে ঢুকে যদি স্টাডি করে, মানে বাইরে থেকে মন্তব্য না করে, যদি স্কুলে গিয়ে খোঁজ খবর নেয়, মাস্টার সাহেবদের বাড়িতে স্কুলে কতগুলো শিক্ষক আছে, কতগুলো ইউনিট আছে, আপনার কি প্রত্যেক ইউনিটে প্রত্যেকটা স্যার আছে, যদি খোঁজ নেয় কেউ একটু ডিপে গিয়ে, বাইরে থেকে মন্তব্য না করে, তাহলে দেখবে যে মানে
অভাব 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 আছে আর কি, সমস্ত ঘরে যাওয়ার মতো স্যার না আসলে পাওয়া যাবে না। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অনেক স্কুলে ডোমকল, আমি যে দুই এলাকায় থাকি, বাস করি এবং স্কুল করি, অনেক স্কুলে কিন্তু ভালো ক্লাস হয়, অনেক স্কুলে, তার মধ্যে কিন্তু জগন্নাথেও ভালো ক্লাস হয় আর কি। তো এটা একটা ভুল বার্তা যায় যে স্কুলে ক্লাস হয় না, একটা জেনারেল, মানে গার্জেনরা একটা জেনারেল করে দেয় ব্যাপারটা সহজ করে দেয় ব্যাপারটা, কিন্তু যদি একটু গভীরে ভাবে তো আপনার তো, আমি তো মানে একদম, আমার ছেলে স্কুলে পড়ে বলে জানি 8 পিরিয়ড কিন্তু হয়, হয়তো আমার স্কুলে প্রতিটা ক্লাস হয়। আমি তো বলেছি তোমাকে, বিশেষ কোনো কারণে হয়তো একটি ক্লাস পারলাম না, তাও আমার এমনটি হয় না সচরাচর। এটা 11-12তে গিয়ে অনেক সময় হয়, ক্লাসের কারণ সবার শিক্ষক থাকে না, সাবজেক্টের আলাদা থাকে, এ তো নতুন নয়, নতুন তো আমাদের সময় ছিল, ইকোনমিক্স ছিল না, কারো ক্লাসটা অবজার্ভ ছিল, পাশে বসে থাকলো, এরকম ছিল, তাতে এমন কিছু না ক্ষতি হয়নি কারোর কিছু। আর নিচু ক্লাসগুলো 5 থেকে 10 কোনো ক্লাস তো কোনো ক্লাস অফ যায় না, কোনো ক্লাস। এইটা অনেক সময় যে 11-12 ক্লাসের সঙ্গে এই ক্লাসটা গুলালে হবে না। আমি অভিভাবকদের জন্য যেটা দেখো, অভিভাবকদের সবসময় বোঝা উচিত এই একটা কথাই, স্কুলে গেলে আমার 6টি ক্লাস হবে, 6টি বিভিন্ন বিষয়, 6টি বিভিন্ন দেখলাম যে 6টি বিষয় বিভিন্ন মানুষের কাছে, বিভিন্ন শিক্ষকের কাছে শিখছি, এবং একই বিষয়ে দুটো শিক্ষক আসতে পারে, একই বিষয়ে দুটো শিক্ষক আসতে পারে। যে শিক্ষক ক্লাসে কি করেন, কাজ দিয়েছে, কাজ কেন কাজ দেবেন না, কেন শিক্ষক তো কাজই দেবেন। হ্যাঁ, কাজ দিয়ে হোমওয়ার্ক সময় ছিল, হোমওয়ার্ক আমাদের সময় ছিল না, আমরা গ্রীষ্মের ছুটির সময় 30টা হাতের লেখা নিয়ে গেছি, সেটা তো শিক্ষারই অঙ্গ। অভিভাবকদের সঙ্গে বুঝতে হবে, স্কুলে পাঠাতেই হবে, শক্তপোক্ত করতে হবে তো বাচ্চাকে, বাচ্চা একটু শক্ত হবে তো জীবনে লড়বে কি করে, না হলে খুব মুশকিল হয়ে যাবে আগামী দিনে। আর আমি যদি একটা বিতর্কিত বিষয় একটু প্রসঙ্গ করি, যে স্কুলের সময়টা মানে টিউশনে থাকুক, আমি বলছি টিউশনি বিরোধিতা করছি না, থাকুক, কিন্তু তার একটা টাইম, সকাল 6টা থেকে 10টা পর্যন্ত থাকুক, আবার বিকেল খেলাধুলো বাদ যাক, 4:30-5টার পর থেকে রাত্রি 12টা পর্যন্ত থাকুক, কিন্তু স্কুলের যে সময় স্কুল শুরু হচ্ছে 10:30 থেকে 4:30, আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই টাইমটাই না থাকাই ভালো। অবশ্যই, এটা আমার একদম, আপনি কি বলছেন ব্যাপারে? না অবশ্যই, আমাদের আমার যিনি হেডমাস্টার ছিলেন আমিনুল হক বিশ্বাস, আমি যে দীর্ঘদিন ছিলেন আর কি, তিনি কিন্তু এবারে খুব পড়া ছিলেন আর কি। যদি কোনো ছেলে বলতো যে আমি 3:30 সময় চলে যাবো আর কি, তাকে বলতো তুই তোর স্কুলে আসবি না, আমি তোকে ছাড়বো না, হয় তুই স্কুলে আসবি, আর তা নাহলে গেট কিন্তু খোলা হবে স্কুল যখন, তারপরে তোর টিউশনটাই মানবো না আমি, তুই বল আমার স্কুলে ক্লাস হচ্ছে না, আমি সেই ক্লাস তোকে দেবো, এক্সট্রা ক্লাস দেবো, যে আমার বিরুদ্ধে অভিযোগ করে স্যার আপনার এই বিজ্ঞানের ক্লাসটা হচ্ছে না, আমি অভিযোগটা নেবো, লিখিত অভিযোগ নেবো, আমি সেই বিষয়ে তোর চেষ্টা করবো ক্লাস নেওয়ার, কিন্তু তুই চলে যাবি সেটা আমি নেবো। এটা খুব আমাদের স্যার খুব মানতেন আর কি, আমারও তাই আর কি, যে এই টাইমটা মনে হয় সকলের আর কি, সবার স্বার্থে মনে হয় এই টাইমটা ছেড়ে দেওয়া দরকার, তাহলে মানে ভালো হবে, সমাজের ভালো হবে। কিন্তু নম্বরটা বলে না, মানে সামগ্রিকভাবে কিন্তু একটা এলাকারও তো একটা ভাবনা হয় যে সমাজ, এলাকা, স্কুলটা সেই সমাজেরই অংশ আর কি। এটা মনে হয়, মানে এটা কি হয় যে এই যে ভালো ছেলেদের, আমি নাম করছি না, এরকম একটা উদাহরণ, কাল্পনিক একটা ঘটনা বলছে আর কি, কাল্পনিক ঘটনা, ধরেন একটা জায়গায় হয়তো বেশ কিছু ভালো ছেলে জড়ো হচ্ছে আর কি, যে কোনো স্কুলের ক্ষেত্রে হতে পারে আর কি, দিয়ে তারা হয়তো পড়া শেষ করে তারা 9:30টার সময় তারা সবাই মিলে ঠিক করলো যে আজকে ওই ভালো ছেলেগুলো আজকে স্কুলে যাবে না, তারা কিন্তু কেউ স্কুলে যাচ্ছে না আর কি। এটা কিন্তু করিমপুর ডোমকল বলে না, গোটা পশ্চিমবঙ্গে কিন্তু এই ছবিটা আছে আর কি, এই ছবিটা আছে, কিন্তু এটা কিন্তু খুব বাজে একটা ব্যাপার আর কি, আমার নিজের পার্সোনাল মনে হয়। কারণ প্যারালাল এডুকেশন তাহলে তো স্কুলটা উঠে যেত আর কি, স্কুলটা দীর্ঘদিন থেকে আছে, কিন্তু স্যারের স্কুলের 75 বছর হতে যাচ্ছে, এখন 100 বছরের পুরাতন স্কুল আছে, কিন্তু চলছে, কিন্তু এত বছর ধরে স্থায়িত্ব হয়ে আছে, পার্মানেন্ট হয়ে আছে স্কুলটা, এবং থাকবেই যুগ যুগ ধরে। এই প্যারালাল এডুকেশনটা হারিয়ে যাবে, কিন্তু যুগের সঙ্গে সঙ্গে হারিয়ে যাবে, কিন্তু স্কুলটা কিন্তু থেকে যাবে। তাই আমার মনে হয় যে আমারও খুব, আমি খুব একটা আবেগপূর্ণ মানুষ, আমি চাকরি দীর্ঘদিন ধরে করছি, আমি স্কুল ভালোবাসি, প্রচুর স্কুলে গেছি নিজে, আমি প্রচুর, আমার ধোলাবাড়ি বাড়ি ছিল, আমি সেখান মানে আমার বৈষ্ণবপাড়া গ্রামে বাড়ি ছিল, সেইখান থেকে যাদের বৈষ্ণবপাড়া গ্রামে বাড়ি, সেইখান থেকে ধোলাদা স্কুল যারা যেত, সেই নদী পার হয়ে, দীর্ঘ নদী পার হয়ে, তারা জানে কতটা তারা এই যে স্যার স্ট্রাগল করে যেত, সবাই ভুক্তভোগী। বা 11-12 আমি জগন্নাথ স্কুলে বলছি, আমার 96-98 যে ব্যাচ আর কি, ওই এলাকার মধুরকুল, বাগডাঙ্গা, ওই সমস্ত এলাকার ছেলেমেয়েরা কিন্তু জগন্নাথ স্কুলে পড়তে আসতো, তারা কতটা পথ অতিক্রম করে তারা এই জগন্নাথ স্কুলে সায়েন্স পড়তে আসতো, কিন্তু তাদের তখন সায়েন্স মিলিয়ে দুটো স্কুলে পড়ানো হতো, ডোমকল বিটিতে হতো, আর এইদিকে হতো আর কি, মাঝে কোনো স্কুলে সায়েন্স পড়ানো হতো না, তারা কিন্তু ওইখান থেকে পড়তে আসতো আর কি। তাহলে তারা কিন্তু ওই প্যারালাল এডুকেশন যায়নি, কিন্তু তারা এমন নয় যে তারা ডোমকলে টিউশন পড়তে গেছে, তারা কিন্তু ওই স্কুলে এসছে। কিন্তু আমার মনে হয় যে স্কুলটাকে সবার বাঁচানো দরকার। আপনার কি মনে হয় আর কি? অবশ্যই, বললাম তো, গৃহ শিক্ষকতা বহুকাল থেকেই ছিল, থাকুক, আছে, থাকবে, তাতে সমস্যা কিছু নেই। মানুষ আরেকটু বেশি, আরেকটু বেটার এডুকেশন নেবে, ক্ষতি কি? হ্যাঁ, স্কুলটাই তাকে আসতেই হবে।
এতে কোনো সমস্যা হয় না, সকালবেলায় টিউশন নিলে সন্ধ্যাবেলায় টিউশন, দুটো টিউশন পাচ্ছে, দুটো পাচ্ছে, দুটো সময় পাচ্ছে। আমি তো বললাম 7টা সাবজেক্টে 7 দোকানে 14, আমি 7 দিন ভাগ করে দিচ্ছি, এতে সমস্যা থাকার কথা না। তার মানে আমি তোমাকে বললাম যে একটা বিষয়ে একাধিক শিক্ষক নিশ্চয়ই থাকবে, সেই জন্যই স্কুলটা মিস করতে হয়। কিন্তু এইটা আমার মনে হয় ঠিক না, স্কুলেই আসা উচিত। মানে স্যার জোর দিয়ে বলছি, কিন্তু স্কুল আমি বলছি জোর দিয়ে বলছি স্কুলে আসতেই হবে তাকে। শুধু মার্কশিটে কাগজের উপরে নম্বরটা বাড়ালে হবে না, জীবনের পথে একটু শক্তিশালী হতে হবে, নিজেকে একটু শক্ত করতে হবে। দশম এবং দ্বাদশের স্কুলে হওয়ার সংখ্যাটা একটু কম, একটু কম। এটা আমার স্কুলে দেখি, অন্যান্য পাশে পড়ছি সব স্কুলেই খোঁজ নিই আমি, সব জায়গাতেই তাই। এটা হয়তো অনেক সময় ভাবে দশম শ্রেণী তো, সামনে মাধ্যমিক পরীক্ষা, আমরা বাড়িতে একটু স্টাডি করব, বাড়িতে স্টাডি করে রেজাল্টটা ভালো করতে হবে। সে কিছুদিন স্টাডির জন্য পড়া, স্কুল মিসটা আগেও ছিল না তা না, তবে এখন একটু বেশি হয়ে গেছে, অতিরিক্ত হয়েছে, চোখে পড়ছে আর কি, চোখে পড়ছে আর কি, মানে ক্লাসটা শূন্য হয়ে ফাঁকা থাকছে, অনেক সময় শূন্য হয়ে যাচ্ছে। এবার সেই ছেলেগুলো না আসলে স্যারদের পড়াতে একটু মোটিভেট সমস্যা হচ্ছে আর কি, যে ততটা নিজেকে তৈরি করে একটা আপডেট হয়ে রেডি করে একটা ক্লাস নেওয়া, তো এরকম না যে একটা প্রিপারেশন থাকে, প্রত্যেকের একটা লেসন প্ল্যান থাকে, তো সেরকম আসলে স্যাক্রিফাইসটা করতে পারছে না, কিছুটা রেজাল্ট খারাপ হলে মেনে নিতে হয়। কিন্তু ওই যে বলেছি যে স্কুলে আসলে একটা বাচ্চা যদি রোজ, আমি এটা কিন্তু এটাও বলে দিচ্ছি জোরের সঙ্গে, একটা বাচ্চা যখন রোজ স্কুল যাবে একটু তুলনামূলক কম টিউশন পড়বে, তার রেজাল্ট একটু খারাপ হতে পারে। অভিভাবককে এবং ছাত্রকে এটা মেনে নেওয়া শিখতে হয়। নম্বর একটু কম পাওয়া মানে জীবনযুদ্ধে হারিয়ে যাওয়া না, নম্বর একটু কম পেয়েছে কী হয়েছে। আমি যেটা বলছি তাকে শক্ত হতে হবে, ভবিষ্যতের লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে, এটাই হচ্ছে কথা। আপনি তো এই প্রসঙ্গে সাকসেস মানে আপনার সংজ্ঞা কি, সাকসেস মানে কি জানি বলেছেন, আর যদি একটু ব্যাখ্যা করে বলা যায়। আমি তো আগেই বলেছি তোমাকে, আমাকে লম্বা রেসের ঘোড়া হতে হবে, শর্ট রেসের না, আমি এটা পছন্দ করি না। লম্বা রেসের ঘোড়া মানে আমি জীবন যুদ্ধেও ঠিকঠাক করতে হবে, হ্যাঁ আমাকে দীর্ঘদিন লড়তে হবে। আমার পিরিয়ডটাকে শর্ট করে নিলাম যে আমি এই 10 বছর লড়বো, তারপরে এত লড়া লড়েছি, সেই টিনি টট থেকে আমার যাত্রা শুরু। জানো কি থেকে? টিনি টট বলে না এখন বাচ্চাদের স্কুলগুলোকে, কি বলে, ওই প্রি প্রাইমারি স্কুল, সেখান থেকে যাত্রা শুরু, সেখান থেকে ফার্স্ট দিয়ে আমার শুরু, সেখান থেকে আমাকে ফার্স্ট হতে হবে। এই দীর্ঘদিন চলছে, আমি তো ক্লান্ত হবই একদিন, হতেই হবে ক্লান্ত, হয় না আসলে। তো এবার আমরা একদম শেষে চলে এসেছি। তো আপনি আপনার এর আগে আমি মিটিংয়ে শুনছিলাম যে আপনি স্কুলটাকে চান অবশ্যই একটা মডেল স্কুল, তো সেই সঙ্গে দু একটা কথা দিয়ে শেষ করবো আর কি। মডেল স্কুল বা আপনার যদি একটা ভাবনা থাকে মডেল স্কুল মানে কীরকম ভাবছেন? আমি বললাম তো আমার 2000 ছাত্রকে আমাকে পরিষেবা দিতে হবে তো। আমরা কিন্তু আলোচনা করছিলাম শুধু এই ক্রিমি লেয়ারগুলোকে নিয়ে, ভালোগুলোকে নিয়ে, সবগুলোর জন্যই আমাকে ভাবতে হবে। সবাই স্কুলে আসছে, আমাকে কিন্তু সবার জন্য ভাবতে হবে, সবাই স্কুলে আসছে, সবার উপযোগী জিনিস আমাকে দিতে হবে। তাহলে স্কুলের সমস্ত কাঠামো আমাকে, প্রথম কথা ইনফ্রাস্ট্রাকচারের জায়গাটা আমাকে কিন্তু খুব সুন্দর রাখতে হবে। আমি যেটা তোমাকে বলছিলাম, আমাকে বাচ্চার সব জিনিসই তো খেয়াল রাখতে হচ্ছে, তাকে পড়াশুনো শুধু না, পড়াশোনা, তার খেলাধুলার দিক, সে এখানে এসে পরিষেবাগুলো, সে মিড ডে মিল খাচ্ছে সেটা ঠিকঠাক পাচ্ছে কিনা, সে পর্যাপ্ত জল পাচ্ছে কিনা গ্রীষ্মকালে, তার সব দিকে আমাকে দেখতে হচ্ছে। আমি 11-12 ক্লাসে সায়েন্সের ছেলেগুলোকে আমি জোর করে স্কুলে যে নিয়ে আসছি, তাদেরকে প্রতিদিন ক্লাস করাবো, স্কুলের গেটটা আমি বন্ধ রাখছি, তাকে আমাকে উন্নত ল্যাবরেটরি দিতে হবে। হ্যাঁ দিতে হবে, আমার এই মুহূর্তে অতটা উন্নত নেই, কিন্তু আমার এটা তো বাসনা অবশ্যই যে আমার ল্যাবরেটরি হবে ঝকঝকে, সুন্দর ল্যাবরেটরি হবে, বাচ্চারা সেখানে শিখবে। ল্যাবরেটরি না শিখে তো সে কেমিস্ট্রি শিখতে পারবে না, ফিজিক্স শিখতে পারবে না, নম্বর পেতে পারে, আমি বলছি নম্বর পেতে পারে, কিন্তু শিক্ষাতে তার বিরাট রকম ঘাটতি থেকে যাবে কিন্তু ভবিষ্যতে গেলেও। তাহলে আমাকে উন্নত ল্যাবরেটরি, এমনকি ল্যাবরেটরিটা শুধু কিন্তু 11-12 জন্যই না, সিলেবাসে অন্তর্ভুক্ত আছে বলে নয়, অ্যাকচুয়ালি ল্যাবরেটরির ইউজটা আরও নিচ ক্লাস থেকে, অন্তত 8 থেকে 10 এদেরকেও আস্তে আস্তে ল্যাবরেটরি মুখী করতে হবে। এগুলো আমার দরকার তো। আমার স্কুলে, আমি এত বড় স্কুল, এত ভালো স্কুল, রেজাল্ট ভালো হয়, তাহলে আমার একটা গতানুগতিক পদার্থবিদ্যা, রসায়ন আর জীববিদ্যার ল্যাবরেটরি থাকবে, কেন গণিতের ল্যাবরেটরি থাকবে না? কেন এখানে ভালো উন্নত স্কুল তো একটা ম্যাথামেটিক্স ল্যাবরেটরি থাকবে তো অবশ্যই। এইগুলো আমার সব চাহিদা। দেখি 75 ইয়ার্সকে আবর্ত করে যদি কিছু করে উঠতে পারি, কিছু করা যায়। তো এটাই আর কি। আরও আমি জগন্নাথ স্কুলের প্রাক্তনী আর কি, 11-12 পড়েছি আর কি। তো স্যার খুবই পজিটিভ আর কি, এবং আধুনিক মনস্ক আর কি, এবং উনি অভিজ্ঞতা আছে। আমি স্যার তো প্রথমেই শুনলাম আর কি বিভিন্ন স্কুলে, এবং ওই অফিসে ঢুকে যাওয়া মানে কাজ বোঝে আর কি। তো আশা করছি স্যারের হাত ধরে, এবং এটা আমার কথা না, এটা অনেকের মুখে আমি শুনেছি আর কি, যেটা আমি ওই কথাটাই কোট করছি, যে ক্যাপ্টেন ঠিক আছে, তো ক্যাপ্টেন ঠিক আছে, ক্যাপ্টেনের টিমও ঠিক আছে আর কি। আমি যতটুকু জানি জগন্নাথ স্কুল সম্পর্কে আর কি, যে দু এক জায়গায় ঘাটতি আছে, যে কটা শিক্ষক নেই, হয়তো আবার
হয়তো ভাবছি পজিটিভ দিক হবে, শিক্ষক নিয়োগ হবে, তাহলে এই পদগুলো পূরণ হলে কিন্তু টিমও ঠিক হয়ে যাবে আর কি। একটা টিমও দুর্দান্ত টিম হবে, সেই টিমের ক্যাপ্টেনও ভালো, টিমও ভালো, তাহলে কিন্তু স্যার যেটা চাচ্ছে আর কি, যে স্যারের স্কুলের এরকম একটা ব্যাপার, তো সেই জায়গায় মানে আশা করি পৌঁছানো যাবে। চাইবো কর্মীবাসী হিসেবে সেই দিকেই, রেজাল্ট ভালো নয়, এটা খুলে সামগ্রিক একটা সামগ্রিক। আমার ক্লাস 10-এ দেখো, তোমার এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল 183 জন, 4টি ছেলে অকৃতকার্য হয়েছে, হতেই পারে। আমাকে তো এই 179টা ছেলের কথা ভাবতে হবে। আমি শুধুমাত্র আমার বিজ্ঞান শাখায় যে ছেলেগুলো ভর্তি হলো 30টা, তাদেরকে নিয়ে ভাবলে চলবে? বাকি 146 জন তো জীবনে বেরোবে, রাস্তায় বেরোবে, তাদেরকেও তো জীবনের পথে দাঁড় করে দেওয়ার মতন কিছু একটা আমাকে করে দিতে হবে। সবার কথাই ভাবতে হবে। মানে স্কুলটা সেরকম হবে, 2000 ছাত্রের স্কুল, 2000 জনই যেন জীবনে একটা জায়গা পায়। সেই রকম কোনো পরিকল্পনার মধ্যে কি আপনার কোনো স্পেসিফিক কোনো ব্যাপার আছে, ক্যারিয়ার কাউন্সিলিং বা তাদের ছাত্রদেরকে কোনো? এটা আমার ইনফ্রাস্ট্রাকচারের বড় অভাব আছে, এই জায়গাটা ওভারকাম করে এই চিন্তাগুলো। একটা অডিটোরিয়ামের অভাব আছে। হ্যাঁ, ওটা আছে। ক্যারিয়ার কাউন্সিলিং অবশ্যই এই যুগে করানো দরকার আছে। একটা অডিটোরিয়াম থাকলে সেখানে দরকার, অভিভাবককে টাকা দিতে পারে, ওদেরকেও কাউন্সিলিং করা দরকার আমার মনে হয় আর কি। না, প্রত্যেক মানুষেরও কাউন্সিলর দরকার হয়ে যায়। আমরা মানে অনেক সময় ভুল পথে চলি। আমি তো নিজে অভিভাবক, আমি তো পাজল হয়ে মাঝে মাঝে, আমাকে যদি কাউন্সিলিং করে ভালো বোঝায়, আমি তখন আবার মাথা ঠিক হয়ে যাবে। আবার দেখো, এই বোঝানোটা খুব সমস্যা, আমি কার কাছে বুঝছি। হ্যাঁ, এটাই মানে এটা কিন্তু বাচ্চাদের খুব সমস্যা হয়, কারণ বাচ্চারা স্কুলে মাস্টারমশাইয়ের কাছে বোঝে, বাইরে গৃহশিক্ষকের কাছে বোঝে, অভিভাবকের কাছে বোঝে, কাকু জেঠু মামা তাদের কাছে বোঝে। একটা ছোট বাচ্চা 5 রকম বুঝছে, তুমি এবার ভাবো দেখি সে কতটা পাজলটা, তার মাথার মধ্যে কতটা চাপ যায়। তাহলে সঠিক মানুষকে চেনা, যে সঠিক বুদ্ধিটা দিচ্ছে। আর তুমি যে এটা তো প্রচলিত কথাই, যে সঠিক পথে যেতে একটু কষ্ট স্ট্রাগল তো করতেই হবে। আমি প্রথমে ফল পাবো না, সঠিক পথে চলার ফল প্রথম চান্সে পাওয়া যায় না, এটা সময় লাগে, একটু সময় লাগুক না, সময় কোনো সমস্যা নেই, লাগুক সময়, কিন্তু মজবুত হবে, মজবুত হোক, এটাই হচ্ছে ব্যাপার। তো এটাই আর কি, অনেক দীর্ঘ সাক্ষাৎকার হলো আর কি। তো স্কুল আরও এগিয়ে যাক, স্যারের সঙ্গে পরে আবার হয়তো সময়